শুভ সকাল দর্শক। কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগারি শহর থেকে আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলছি। চলে আসলাম আমাদের উইকেন্ডের আরো একটি নিয়মিত আয়োজন, আমার দৃষ্টিতে কানাডা এর এপিসোড 20 নিয়ে। আর যখন বলছি আমার দৃষ্টিতে কানাডা, তখন আসলে আমি আমার দৃষ্টিতে কানাডা নয়, আমাদের সাথে যিনি সম্মানিত গেস্ট থাকেন তার দৃষ্টিতে কানাডা দেখতে চেষ্টা করব। আর আমাদের আজকের সম্মানিত গেস্ট হচ্ছেন সিফাতুল মুস্তাফি। আমি আমাদের আমার পোস্টে আর কি, আমার ওয়ালে আগেই তার পরিচয়, একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে রেখেছিলাম, তো যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আমি একটু রিড আউট করে দিব। বাট তার আগে যে কাজটা করব সেটা হচ্ছে আজকের এই লাইভটিকে আমি পাবলিক অডিয়েন্স সেট করে দিচ্ছি, যাতে আপনারা সবাই এটাকে শেয়ার করতে পারেন। ওকে, লাইভটি এখন পাবলিকলি ভিউয়েবল। তো আশা করি আপনারা যদি কেউ শেয়ার করতে চান, দয়া করে শেয়ার করে দিবেন। ওকে, আজকের আমাদের যিনি গেস্ট তার পরিচয়টা একটু বলছি। এই পর্বের গেস্ট সিফাতুল মুস্তাফি 2019 সালের ডিসেম্বরে ফুল স্কলারশিপ নিয়ে অন্টারিও টেক ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতে কানাডা আসেন। 2021 সালে মাস্টার্স শেষ করার পরে 2022 সালের জানুয়ারি থেকে তিনি একই বিষয়ে পিএইচডি শুরু করেন এবং একজন গবেষক হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি তিনি অন্টারিও টেক ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্নাতক পর্যায়ে একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তো আমরা কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি আজকের আমাদের সম্মানিত গেস্টকে। আসসালামু আলাইকুম সিফাতুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সিদ্দিকুর ভাই? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভাল লাগছে আজকে। খুব চমৎকার একটা পরিবেশ। আপনার সাথে আপনার এই প্রোগ্রামে অতিথি হয়ে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ধন্যবাদ সিফাতুল ভাই, এবং আমরাও ভাগ্যবান মনে করছি, আমি এবং আমার যারা দর্শক আছেন। কারণ আশা করছি আজকে আপনার কাছ থেকে আপনার দৃষ্টিভঙ্গিতে কানাডার নতুন কিছু দিক আমরা উন্মোচিত করতে পারবো, আমরা জানতে পারবো। আর দর্শকদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এই প্রোগ্রামে সিফাতুল ভাই মূলত কথা বলবেন, আমি হয়তো সামান্য কিছু কথা বলবো বা দু একটা প্রশ্ন করব, কিন্তু এই গোটা ইভেন্টেই কিন্তু আহ যা আমরা বলবো সেটা সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা লব্ধ জানা জিনিস, দেখা জিনিস। এখানে কোনো ভুল শুদ্ধের বিচার নেই। আপনি আপনার নিজ উদ্যোগে সেগুলো গ্রহণ করতেও পারেন, বর্জনও করতে পারেন। ঠিক আছে, এখানে আর্গুমেন্টের কোনো সুযোগ আমরা রাখছি না, বা আমরা আপনাদের সাথেও কোনো আর্গু করতে যাব না যে আপনারা ভুল বলেছেন আমরা সঠিক বলেছি, এমন কোনো ঘটনা আমাদের নেই। আর আমি পেশায় যদিও বা ব্যক্তিগতভাবে একজন লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট, কিন্তু নিচের স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, এই প্রোগ্রামে বা এই প্রোগ্রামের কোন এপিসোডে কিন্তু আমি কানাডা ইমিগ্রেশন সংক্রান্ত কোনো প্রশ্নর উত্তর করে থাকি না, কোনো আইন উপদেশ আমি দেই না, কারণ এখানে আমাদের যিনি গেস্ট আছেন তার দৃষ্টিকোণ থেকেই আমরা কথাগুলো শুনতে চেষ্টা করি। সুতরাং আপনাদের যদি গেস্টের প্রতি কোনো প্রশ্ন থেকে থাকে, দয়া করে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন, আমরা চেষ্টা করব সময় সংকুলান এবং প্রশ্নটা যদি রিলেভেন্ট হয়ে থাকে উত্তরগুলো করতে। এবার আমরা সেফাতুল ভাইয়ের কাছে চলে যাব, বাট তার আগে ছোট্ট একটি সম্মতিনামা আমরা আমাদের সমস্ত গেস্টদের কাছ থেকে নিয়ে থাকি, তো সেফাতুল ভাইও একই প্রসেস ফলো করবেন। সিফাতুল ভাই, এই প্রোগ্রামের কোনো আয়োজক আপনার সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করেনি কোনো প্রকার বিজনেস প্রমোশনের নিমিত্তে, আপনি কি এই বিষয়ে সম্মতি প্রকাশ করছেন? জি, আমি এ ব্যাপারে সম্মতি প্রকাশ করছি। ধন্যবাদ সিফাতুল ভাই। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে সিফাতুল ভাই শুধুমাত্রই তার নলেজ শেয়ারের জন্যই কথাগুলো বলবেন, কারো মন সন্তুষ্ট করার জন্য নয়। ঠিক আছে, তো যা হোক, আমরা আমাদের প্রশ্নের জায়গাগুলোতে চলে যাই। সিফাতুল ভাই, প্রথমেই জানতে চাইবো কোন বিষয়গুলোকে বিবেচনা করে আপনি কানাডাতেই উচ্চশিক্ষার জন্য ভেবেছিলেন, অন্য কোনো দেশে নয় কেন, বা কানাডাতেই কেন, এবং কানাডাতে আসার পরে সেই বিষয়গুলোতে আসলে আপনি কতটুকু মিল খুঁজে পেয়েছিলেন? জি, আম ধন্যবাদ সিদ্দিকুর রহমান ভাই আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। তো আমি এই উত্তরটা করার আগে ছোট করে একটু ব্যাকগ্রাউন্ড বলে নেওয়ার চেষ্টা করব। আম আমি অ্যাকচুয়ালি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো যখন আমি ফাইনাল ইয়ারে অর্থাৎ ৪র্থ বর্ষে যখন আমি উঠি, তখন থেকেই রিসার্চের উপর আমার একটা আগ্রহ জাগে। সাধারণত যেটা হয় যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে স্টুডেন্টরা মূলত আপনার কোর্স ওয়ার্ক করে থাকে এবং সেখানে কোর্সের ভালো গ্রেড কিভাবে তোলা যায়
সেটার উপরেই তাদের ফোকাস থাকে। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে আমি যদি ইন ফিউচারে হায়ার স্টাডিজ করতে যাই, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমি যদি বিদেশে আ আ যেতে চাই পড়াশোনা করার জন্য বা চাকরির জন্য, একটা ভালো লাইফ প্রসপেক্ট এর জন্য, সেজন্য আমার কিছু স্পেসিফিক মেজারমেন্ট নিতে হবে। তার ভিতরে একটা ছিল রিসার্চ নিজের একটু করে পদচারণা শুরু করা। তো আ অনার্সের ৪র্থ বর্ষে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটিতে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর অমিতাভ চক্রবর্তী, আ যিনি আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন নেটওয়ার্কিং এর উপরে। তো মূলত আ উনার কাছে আমি আ একটা রিসার্চ টপিক নিয়ে কাজ করার জন্য ধরনা দেই। তো উনার সাথে দীর্ঘ ১ বছর কাজ করার পর আমরা খুব ভালো একটা রিসার্চ প্রজেক্ট করেছিলাম। আমি একটু অল্প করে বলে নেই। আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার আমি মেইনলি ট্রান্সপোর্টেশন ডোমেইন এ কাজ করি। ট্রাফিক অ্যানালিসিস, ট্রাফিক মডেলিং, সিমুলেশন, পাশাপাশি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আ আ ম্যাথমেটিক্যাল মডেলিং, এই টাইপের ডিফারেন্ট টপিক নিয়ে আমি কাজ করে থাকি। তো উনার সাথে আ ১ বছর কাজ করার পর by the time I graduate from ব্র্যাক ইউনিভার্সিটি, আমাদের একটা জার্নাল পেপার পাবলিশ হয়, সেটা IEEE অ্যাক্সেস এ। যেটা হচ্ছে আপনার পৃথিবীর সায়েন্টিফিক পাবলিকেশনের ওয়ান অফ দ্য বেস্ট নোন অ্যান্ড রিকগনাইজড জার্নাল, এবং এটা ওপেন অ্যাক্সেস, এনিওয়ান ক্যান অ্যাক্সেস ইট। তো ওই যে জার্নাল পেপারটা আমরা বের করি, আ সেটার কোলাবোরেশন হয় আ সাউথ কোরিয়ার আইসিটি মিনিস্ট্রির সাথে, এবং ওখানকার ২ টা ইউনিভার্সিটি, একটা হচ্ছে আপনার কিউমহি ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে সিজং ইউনিভার্সিটি। সাউথ কোরিয়ার ২ টা খুব নামকরা ইউনিভার্সিটি। ওখানকার ২ জন প্রফেসরের সাথে হচ্ছে আমাদের ওই রিসার্চটা নিয়ে কোলাবোরেশন হয়। তো এটা আমি কেন বললাম যে আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা আ করার কথা ভাবছেন, আপনারা যদি আগে থেকেই একটা ছোট পরিকল্পনা করে নেন এবং সেই অনুযায়ী যদি আন্ডারগ্রেড এর 3rd ইয়ার হোক বা 4th ইয়ার থেকে যদি একটা পরিকল্পনা করে সেটা অনুযায়ী আগান, it will help you in so many aspect. তো এরপর তখন আমার কাছে মনে হলো যে নাও I am prepared. আম আমি এখন আমার এই রিসার্চ এর কাজটা দিয়ে আ হয়তোবা খুব ভালো কোনো একটা ইউনিভার্সিটিতে, আ পৃথিবীর উন্নত কোনো একটা দেশে আমি হয়তোবা এপ্লাই করতে পারবো ফর স্কলারশিপ। তো তখন আমি যখন ইউনিভার্সিটি গুলা দেখছিলাম, আমি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি গুলা কয়েকটা ক্যাটেগরিতে সাজিয়েছি। একটা ক্যাটেগরি ছিল র‍্যাংকিং ওয়াইজড, যে আমি কোন একটা ইউনিভার্সিটি কোন দেশে সেটার উপর ফোকাস না করে ইউনিভার্সিটি র‍্যাংকিং অনুযায়ী আমি ইউনিভার্সিটি লিস্ট ডাউন করেছিলাম। সেখানে ডেফিনিটলি কিছু ইউনিভার্সিটি ছিল ইউএস এর, কিছু ইউনিভার্সিটি ছিল কানাডিয়ান ইউনিভার্সিটি। দেন আমি কিছু সুইডেনের কিছু ইউনিভার্সিটি লিস্ট করেছিলাম, কিছু অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি লিস্ট করেছিলাম। পাশাপাশি যেহেতু সাউথ কোরিয়ার সাথে কোলাবোরেশন হয়েছিল আমাদের, সাউথ কোরিয়ার কিছু ইউনিভার্সিটিও আমার লিস্টে ছিল। তো ইভেনচুয়ালি আমি একটা সময় আমার আন্ডার গ্র্যাজুয়েট শেষ করার পর বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করি একজন প্রভাষক হিসাবে। তো ওই সময়টাতে হচ্ছে আমি আম আপনার জিআরই প্রিপারেশন নিচ্ছিলাম, আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, টোফেল এর প্রিপারেশন নিচ্ছিলাম। পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা, তাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলা নিয়ে কাজ করা, এই কাজগুলো আমি করছিলাম। তো একটা সময় আমার কাছে বিভিন্ন দেশ থেকে অফার লেটার আসা শুরু করলো। ফর এক্সাম্পল আমি আম ইউএসএ এর ২ টা ইউনিভার্সিটি থেকে আ মাস্টার্স ছাড়াই সরাসরি পিএইচডি র জন্য ফুল ফান্ডিং পেয়েছিলাম। একটা ছিল আপনার অ্যালাবামা স্টেট ইউনিভার্সিটি, আরেকটা ছিল মন্টানা স্টেট ইউনিভার্সিটি। পাশাপাশি আ সুইডেনের কেটিএইচ রয়াল ইনস্টিটিউট, ওখান থেকেও আমি একটা অফার লেটার পাই মাস্টার্স এর জন্য। এটা ছিল আম একটা আম আম মেশিন লার্নিং প্রোগ্রামের উপরে। ওদের একটা স্পেসিফাইড মেশিন লার্নিং প্রোগ্রাম আছে। পাশাপাশি সাউথ কোরিয়া থেকে অফার লেটার পেয়েছি, অস্ট্রেলিয়া থেকে অফার লেটার পেয়েছি। তো এতগুলা দেশ থেকে যখন আমি সুযোগ পেলাম, তখন আমি নিজেকে প্রশ্ন করলাম যে অ্যাকচুয়ালি আমি কোন দেশে যেতে চাই? বিকজ আমি যদি পড়াশোনার দিক থেকে চিন্তা করি, সব উন্নত দেশেই তারা দে হ্যাভ ভেরি গুড এডুকেশনাল সিস্টেম। তাদের পড়াশোনাগুলা খুবই স্ট্রাকচারড।
অনেক অপরচুনিটি অ্যান্ড ডেফিনেটলি সব দেশেই কিছু প্রস অ্যান্ড কনস থাকবে, বাট ওভারঅল অ্যাটলিস্ট অ্যাট দ্যাট মোমেন্ট সব দেশে আমার কাছে খুব এলিজিবল মনে হচ্ছিল টু পার্সু হায়ার স্টাডিজ। কিন্তু যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি আম, আমাকে প্রভাবিত করেছে সেটা হচ্ছে ফিউচার প্রসপেক্ট। যে আমি সুইডেনে পড়াশোনা করলাম, সুইডেনের পড়াশোনার পর তারপর আমি কি করব? তারপর কি আমি দেশে ব্যাক করব, নাকি আমি সুইডেনে থেকে যাব? একইভাবে আমি চিন্তা করেছি যে আমি যদি ইউএসএ তে পড়াশোনা করতে যাই, তো ইউএসএ তে পড়াশোনা করার পর তারপর আমি কি করব? আমি কি ইউএসএ তে থাকবো নাকি দেশে ব্যাক করব? এই ভাবনাগুলা থেকে আমি অ্যাকচুয়ালি সবগুলা দেশের কয়েকটা ফ্যাক্টর নিয়ে একটু পড়াশোনা শুরু করি। তার ভিতর কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল, ফার্স্ট অফ অল জব প্রসপেক্ট। পড়াশোনা শেষ করার পর ওই দেশে জব অপরচুনিটি কেমন। সেকেন্ড যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটার কথা বলবো সেটা ছিল আমি যে দেশে হায়ার স্টাডি করতে যেতে ইচ্ছুক, আম, সেই দেশে ইমিগ্রেশন সিস্টেমটা কেমন। এটা আমি একটু ডিসক্লেমার নিয়ে দিয়ে রাখি। ব্যাপারটা এমন না যে আমি যখন বাংলাদেশ থেকে দেশের বাইরে পড়াশোনার জন্য ভাবছিলাম আমার মেইন টার্গেট ছিল ইমিগ্রেশন, এমনটা না। আমার মেইন টার্গেট ইমিগ্রেশন ছিল না, বরঞ্চ আমার মেইন টার্গেট ছিল পড়াশোনা করা, যেটা আমার এখনো আছে। বাট এট দ্য সেম টাইম আমি ভাবছিলাম যে পড়াশোনা শেষ করার পর আমি দেশে ব্যাক করতে পারি, ডেফিনেটলি ওয়ান অফ দ্য অপশন। পাশাপাশি what if I want to stay there for some times, what if I want to stay there in that country, what if I want to work there for some times, এবং কিছুদিন কাজ করার পর যদি আমি সেখানে খুব ভালো কোনো অপরচুনিটি পাই, সেখানে যদি আমার একটা লম্বা সময় থাকতে হয়, এটা হতে পারে একজন টেম্পোরারি রেসিডেন্ট হিসাবে, এটা হতে পারে একটা পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে, অর হোয়াট এভার দিস স্কিম। তো সেক্ষেত্রে আমার কি করণীয় হতে পারে? তো এই জিনিসগুলো যখন আমি মাথায় রাখলাম, তখন আমি কানাডার ইমিগ্রেশন সিস্টেম নিয়ে আমি আম ঘাটাঘাটি শুরু করলাম। এবং একটা সময় গিয়ে, আমি খুব সংক্ষেপে বলছি, একটা সময় গিয়ে আমার কাছে মনে হলো যে in many aspect compared to other countries, Canadian কিছু ইমিগ্রেশন স্কিম আছে যেগুলো আমি বলবো in many aspect much friendlier than other countries. For example, in compare with for example Australia or UK or for example United States. তো এই সবগুলা জিনিস মাথায় রেখে আমি অ্যাকচুয়ালি কানাডাকে চুজ করেছি। আহ, আপনার ফিউচার প্রসপেক্ট, ক্যারিয়ার প্রসপেক্ট, ফিউচার ইমিগ্রেশন প্রসপেক্ট, এবং অবভিয়াসলি আপনার এখানকার যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এখানকার যে পড়াশোনার কোয়ালিটি, এসব কিছু মাথায় রেখে হচ্ছে আমি কানাডাকে চুজ করেছি। ধন্যবাদ সিফাতুল ভাই। চমৎকার একটা সাজানো গোছানো পরিকল্পনা ছিল বলেই মনে হচ্ছে। আশা করি দর্শক আপনারাও হয়তো সিফাতুল ভাইয়ের সিমিলার আপনাদের ইন্টেনশন থাকতে পারে, বা মানে বিপরীতও হতে পারে, বাট স্টিল আমার মনে হয় বেশ কিছু আলোর দিশা আমরা অন্তত পেলাম। আচ্ছা সিফাতুল ভাই, আমরা আপনার বায়োতে দেখেছি আপনি যখন 2019 সালে মাস্টার্স এর জন্য এখানে আসেন, তো আপনি ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে এসেছেন। এবং আমরা অনেকেই জানি, ব্যক্তিগতভাবে আমি নিজে এই পেশায় থাকার কারণে আমি আরেকটু হয়তো ভালো জানি, এই জি। ফুল ফ্রি স্কলারশিপটা ইজ আই উড সে ইটস নট ইম্পসিবল, বাট অনেক হার্ড অবশ্যই। স্পেশালি মাস্টার্স লেভেলে, পিএইচডি লেভেলে যদি আপনি পেয়ে থাকেন পাবেন, কিন্তু মাস্টার্স লেভেলে ফুল ফ্রি স্কলারশিপটা পাওয়াটা খুব একটা সোজা ব্যাপার নয়। তো একটু জানতে চাচ্ছি আপনি কিভাবে পেলেন, বা কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখলে আমাদের দর্শকদের ভিতরে ওনারাও যদি কখনো মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান, ওনারাও আশা করতে পারেন। জি, খুব চমৎকার একটা প্রশ্ন। প্রথমেই বলে নেই যে আমি যখন সিদ্দিক ভাইকে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলছিলাম, তো আমি কিন্তু এটা উল্লেখ করিনি যে আমি পিএইচডি তে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ছি। কেন? কারণ ইউজুয়ালি পিএইচডি যে রিসার্চ থাকে সেখানে মেনি অপরচুনিটিস কম্পেয়ার টু মাস্টার্স। তো সেজন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা পিএইচডি করছে তারা একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ নিয়ে পিএইচডি করে, সেটা ইউএসএ হোক, কানাডা হোক, বা অন্য কোনো দেশ হোক। কিন্তু পার্টিকুলারলি মাস্টার্সটা একটু কমপ্লিকেটেড। কেন বলছি? বিকজ পিএইচডি মেইনলি রিসার্চ বেসড। পিএইচডি তে কিন্তু রিসার্চ ট্র্যাক ছাড়া অন্য কোনো ট্র্যাক নাই।
ফর এক্সাম্পল মাস্টার্স এর ডিফারেন্ট টাইপ অফ ট্র্যাক আছে, কোর্স বেস মাস্টার্স, রিসার্চ বেস মাস্টার্স এবং পাশাপাশি আপনার বিভিন্ন প্রফেশনাল মাস্টার্স আছে। তো এজন্য দেখা যায় যে আহ, আপনার মাস্টার্সে ফান্ডিং এর ব্যাপারটা খুবই কম্পিটিটিভ এবং উড ইউ বিলিভ ইট অর নট, আপনার কোর্স বেস মাস্টার্স এবং প্রফেশনাল মাস্টার্সে স্কলারশিপ এক কথায় বলতে গেলে নেই বললেই চলে, মানে একদমই নাই আর কি। কিছু অপরচুনিটি ওখানে আছে, যেমন আপনার কিছু ইন্টার্নশিপ অপরচুনিটি আছে, কিছু কোঅপ অপরচুনিটি আছে, কিছু কোলাবোরেশন অপরচুনিটি থাকতে পারে, বা ইন সাম এক্সেসিভ এক্সেপশনাল কেসে হয়তো বা যারা কোর্স বেস মাস্টার্স করছে বা প্রফেশনাল মাস্টার্স করছে তারা হয়তো বা ইউনিভার্সিটিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, বাট সেটা খুবই লিমিটেড অপরচুনিটি। তো মাস্টার্সে সব থেকে বেশি ফান্ডিং অ্যাভেলেবল হচ্ছে রিসার্চ ট্র্যাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রিসার্চ ট্র্যাকটা আছে, এই রিসার্চ ট্র্যাক মাস্টার্স এর জন্য কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে আহ, এই যে মাস্টার্স রিসার্চ এটা করতে হয় কোনো একজন ইউনিভার্সিটির প্রফেসরের আন্ডারে, যাকে আমরা সুপারভাইজার বলি। এবং ইউনিভার্সিটি গুলাতে ফর্মালি অ্যাপ্লাই করার আগে থেকেই আপনার ইন মেনি কেসেস সুপারভাইজার ম্যানেজ করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ইউনিভার্সিটিতে ফর্মালি অ্যাপ্লাই করার আগে থেকেই আপনার একটা সার্টেন ওয়েতে আপনি যে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করছেন বা যে সাবজেক্টে অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটির সেই সাবজেক্টের যে প্রফেসর আছেন তাদেরকে আপনার আগে থেকে ইমেল করতে হবে যে, ফর এক্সাম্পল, প্রফেসর ডক্টর এক্স, দিস ইজ মি, দিস আর মাই ব্যাকগ্রাউন্ড, এবং আমি হচ্ছে এই কাজটা নিয়ে রিসার্চ করতে ইন্টারেস্টেড। I went to your profile and I found that you have been working in this topic for like last 20 years, and I'm very interested. These are my credentials. What are the opportunities that I may have in your lab as a research assistant? তো সমস্যা যেটা হচ্ছে যে পার্টিকুলারলি কানাডাতে আপনার মাস্টার্স এর ফান্ডিং জোগাড় করা খুবই কঠিন আমি বলবো। কেন কঠিন? আমি ছোট্ট একটা স্ট্যাটিস্টিক দেই আপনাদেরকে। সেটা হচ্ছে আম, কানাডাতে 2022-এর একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুলে ধরতে চাই। টোটাল জিডিপির মাত্র 1.55% কানাডা 2022 সালে খরচ করেছে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে। তো ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড অর্গানাইজেশন আছে যেটার নাম হচ্ছে OECD, দ্যাট ইট স্ট্যান্ডস ফর দি অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, OECD। সো OECD একটা ছোট্ট বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে। বেঞ্চমার্কটা কি? বেঞ্চমার্কটা হচ্ছে কোনো একটা দেশ যদি রিসার্চ এবং ডেভেলপমেন্টে থ্রাইভ করতে চায়, একটা আম, কি বলবো, যে আমি একটা ফিউচার প্রসপেক্ট নিয়ে একটা দূরদর্শী একটা চিন্তা ভাবনা নিয়ে আগাতে চাই তাদের দেশের গবেষণা, শিক্ষা খাতে এবং আম, প্রযুক্তি খাতে উন্নয়নের জন্য, সেক্ষেত্রে তাদের আহ, ন্যূনতম অ্যালোকেশন ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শুড বি 2.71%। এটা কে বলছে? এটা বলছে OECD, দ্য অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। 2.71%, যেখানে কানাডা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে 2022 সালের তথ্য মতে খরচ করছে মাত্র 1.55%। অর্থাৎ ন্যূনতম যে থ্রেশহোল্ড দিয়ে দিয়েছে OECD 2.71%, সেটার থেকেও অলমোস্ট 80% কম। তো এই জিনিসটা আমি জানিয়ে রাখছি এজন্য যে যারা ফিউচার মাস্টার্স এর জন্য চিন্তা করছেন, স্কলারশিপের জন্য, রিসার্চ বেস মাস্টার্স এর জন্য, তাদেরকে এটা আমি বলতে চাচ্ছি এজন্য যে নাও ইউ নো হাউ কম্পিটিটিভ ইট ইজ টু হ্যাভ স্কলারশিপ ওভার হেয়ার ইন কানাডা। আমি ডিমোটিভেট করছি না, আমি জাস্ট ফ্যাক্ট বলছি বেসড অন সাম স্ট্যাটিস্টিক্স। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে স্কলারশিপ গুলো আছে তার বেশিরভাগ অংশ চলে যায় দেখা যায় যারা পিএইচডি করছে তাদের জন্য। সেক্ষেত্রে মাস্টার্স যারা করছে তাদের জন্য স্কলারশিপ থাকে খুবই কম। তো আম, সেজন্য আমি বলবো যে কেউ যদি এখানে রিসার্চ বেস মাস্টার্স করতে আসতে চান স্কলারশিপ নিয়ে,
আপনার একটা লং টার্ম পরিকল্পনা করতে হবে এবং এটা থাকতে হবে আপনার আন্ডার গ্রাজুয়েট লেভেলের 3rd ইয়ার থেকে। আপনার একটা ভালো আইএলটিএস স্কোর তুলতে হবে, আপনার কিছু রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, কিছু পাবলিকেশন যদি থাকে সেটা খুবই ভালো। পাশাপাশি আপনি যদি আগে থেকেই কানাডিয়ান কোনো ইউনিভার্সিটির কোনো পার্টিকুলার প্রফেসরের যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড, যে রিসার্চ ওয়ার্ক, সেগুলোর সাথে নিজেকে আম আ আ কি বলবো আমি? যে পরিচিত করতে করতে পারেন আগে থেকে, সেগুলোর সাথে যদি ইফ ইউ ক্যান আম accustom to yourself, then এটা আপনাকে অনেক হেল্প করবে আরকি। পাশাপাশি আম আম আমি যেটা বলব যে ইভেন যারা ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতে কানাডাতে আসছেন, তারা হয়তোবা ভাবছেন যে আচ্ছা আমি তো ফুল ফ্রি স্কলারশিপ পেয়েছি, সো নাও আই উইল হ্যাভ এ ভেরি, ভেরি ফ্লেক্সিবল লাইফ ওভার হিয়ার। এবং বাইরে থেকে যখন আমি কাউকে বলি যে না আমি মাস্টার্স করেছি ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে, বা আমার অনেক ফ্রেন্ড আছে, পরিচিত বন্ধু-বান্ধব আছে যারা এখানে স্কলারশিপ নিয়ে পড়তে এসেছে মাস্টার্স প্রোগ্রামে, তাদেরকে বাইরে থেকে অনেক ভাবে আচ্ছা যেহেতু ফুল ফ্রি স্কলারশিপ পেয়েছে তার মানে বুঝি he or she has like some flexibility in terms of financial aspect. But unfortunately, the harsh truth হচ্ছে যে ফান্ডিং টুকু ইউনিভার্সিটি থেকে আপনি পাবেন ফ্রম ডিফারেন্ট সোর্স, হতে পারে টিচিং থেকে, হতে পারে রিসার্চ থেকে, হতে পারে সেন্ট্রাল স্কলারশিপ থেকে, সেটা খুবই মার্জিনাল। অর্থাৎ আপনি বাসা ভাড়া দিয়ে, আপনি গ্রোসারি করে, আপনার কাছে ফোনের বিল পে করার টাকা, বাট চান্সেস আর হাই যে আপনি বাসা ভাড়া এবং খাওয়ার বিল দেওয়ার পর আপনার পকেটে আসলে কোনো টাকা থাকবে না। সো যেহেতু বুঝতেই পারছেন এখানকার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পিছনে ওদের ইনভেস্টটা আনফরচুনেটলি ইজ ভেরি লেস। তো সেদিক থেকে ইটস ভেরি কম্পিটিটিভ ওভার হিয়ার। সিদ্দিক ভাই। ধন্যবাদ সেফাতুল ভাই। দর্শক, আমার মনে হয় আহ, সেফাতুল ভাই যথেষ্ট পরিমাণ ব্যালেন্স করেই উত্তরগুলো দিয়েছেন যে হ্যাঁ, পাওয়া সম্ভব, কিন্তু আসলে সম্ভাবনাটাও কতটুকু সেটাও বুঝতে হবে। ইজ ভেরি লেস। সো অসম্ভব নয়, বাট ভেরি লেস। তো আপনাদের এক্সপেকটেশনটা সেভাবেই থাকতে হবে, এবং সাথে উনি এটাও আমাদেরকে বলে দিয়েছেন কি কি বিষয় মাথায় রাখা উচিত। ওকে, সিফাতুল ভাই, এ পর্যায়ে জানতে চাইবো, আপনি আপনার মাস্টার্স শেষ করে বর্তমান আপনি একজন পিএইচডি ক্যান্ডিডেট, আপনি পিএইচডি করছেন এখানে। তো মাস্টার্স এর পরবর্তীতে আপনি তো উইদিন কানাডাতেই পিএইচডি শুরু করেছেন, আবার কেউ বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে সরাসরি এখানে পিএইচডি করার জন্য আসতে চায়। তো একজন পিএইচডি ক্যান্ডিডেট হিসাবে পিএইচডি প্রোগ্রামে ঢোকার জন্য কি কি বিষয় মাথায় রাখতে হবে? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আম আমি শুরুতেই আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে আমি যখন ২০২১ এর ফল সেমেস্টারে, অর্থাৎ ২০২১ এর ডিসেম্বরে আমি যখন মাস্টার্স শেষ করি, তখন আমার কাছে আ কয়েকটা প্রশ্ন আম আমি নিজেকে জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে আমার পরবর্তী পদক্ষেপগুলা কি, কি? আম এখানে যারা আ মাস্টার্স করছে কানাডা থেকে, আ সেটা যেকোনো মাস্টার্সই হোক, মাস্টার্স করার পর ডেফিনিটলি আ আপনার কাছে কয়েকটা অপশন থাকবে। একটা হতে পারে আপনি মাস্টার্স শেষ করার পর আপনি পিএইচডির জন্য এপ্লাই করতে পারেন, যেটা আমি করেছি। পাশাপাশি মাস্টার্স করার পর এখানে কিন্তু আ আপনার ৩ বছরের একটা ওয়ার্ক পারমিট আপনি এপ্লাই করতে পারবেন সেটার জন্য। এবং ৩ বছরের ওয়ার্ক পারমিট পেয়ে গেলে আপনি ৩ বছর সময় পাবেন একটা ভালো জবে ল্যান্ড করার জন্য। সেটা হতে পারে আম কোনো একটা রিসার্চ বেসড জব, সেটা হতে পারে কোনো একটা ইন্ডাস্ট্রি জব, বা যেকোনো একটা ডেস্ক জব। অনেকে দেখা যায় যে আ কোনো একটা ফুল টাইম আ ভালো একটা জব পাওয়ার আগে আ জাস্ট টু আ ফুলফিল এন্ডস মিট কোনো একটা, কি বলবো আমি? যে একটা ছোটখাটো জবে ঢুকে যায়। কেউ দেখা যাচ্ছে যে আ কোন একটা গ্রোসারি শপে জব করছে অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট, কেউ টিম হর্টনস জব করছে। বাট হোয়াটএভার পিপল ডু, আ সেখানে একটা গুড ফিউচার প্রসপেক্ট আছে। কেন আমি বলছি? কারণ মাস্টার্স করার পর আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে ১ বছর জব করেন, সেক্ষেত্রে আপনি ১ বছর আ একটা ভালো জব করার পর এনওসি এ বা বি ক্যাটেগরি জব করার পর আপনি, আমি অন্টারিওর কথা বলছি, অন্য প্রভিন্সের কথা আমি বিস্তারিত জানি না।
সেক্ষেত্রে আপনি এক্সপ্রেস এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি মাস্টার্স করার পর অন্টারিওতে কিছু প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আছে, যেটাকে আমরা বলি OINP, অন্টারিও প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, যেটার আন্ডারে আপনি মাস্টার্স ক্যাটাগরিতেও পিএনপির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি মাস্টার্স করার পর কোনো ফর এক্সাম্পল কোনো ভালো জব নাও পান, যদি আপনি মাস্টার স্ট্রিম চালু থাকে, সেক্ষেত্রে আপনি মাস্টার স্ট্রিমে পিএনপির আন্ডারে অ্যাপ্লাই করতে পারবেন। তো লটস অফ অপরচুনিটিস। আপনি মাস্টার্স করার পর যদি আপনি জব নেন, দেন ইউল বি ফাইন্যান্সিয়ালি স্টেবল। আপনি 1 বছর জব করার পর আপনি এক্সপিরিয়েন্স ক্লাস ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারছেন পিআর এর জন্য। বা মাস্টার্স করার পর যদি মাস্টার্স স্ট্রিম চালু থাকে অন্টারিওতে, সেক্ষেত্রে আপনি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আন্ডারে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারছেন। দেয়ার আর মেনি প্রসপেক্ট। কিন্তু আনফরচুনেটলি আপনি যদি মাস্টার্স করার পর আহ, তখনই পিএইচডি করার কথা ভাবেন, আপনার কয়েকটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, কানাডার ইউনিভার্সিটি গুলাতে পিএইচডির অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে, রাফলি স্পিকিং অন্টারিও ইউনিভার্সিটি গুলার কথা বলছি, যেহেতু আমি অন্টারিওতে থাকি, এখানকার ইউনিভার্সিটি গুলাতে অ্যাপ্লাই করেছি। অন্টারিওর ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে রাফলি স্পিকিং 1 বছর আগে। এটা আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কথা বলছি, যারা এখানকার অলরেডি পিআর বা সিটিজেন। তাদের জন্য দেখা যায় যে ডেডলাইনটা আরেকটু ফ্লেক্সিবল, তাদের 6 মাস আগে তাদের ডেডলাইন থাকে। বাট আনফরচুনেটলি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের জন্য পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হবে পিএইচডি প্রোগ্রামটা শুরু হওয়ার 1 বছর আগে। এখন প্রশ্ন হচ্ছে, আমি পাশ করেছি 2021-এর ডিসেম্বরে। আমি যদি 2022-এর জানুয়ারি থেকে পিএইচডি শুরু করতে চাই, আমার তো অ্যাপ্লাই করতে হবে 1 বছর আগে, সেটা 2021-এর জানুয়ারিতে। এখন 2021-এর জানুয়ারিতে আমি মাত্র মাস্টার্স এর ফার্স্ট ইয়ার শেষ করেছি। I don't have I have not finished all my coursework yet. I have not finalized my thesis. I have not defended my thesis. ওই সময় how would I be able to apply for a PhD program in Canada? That's one question. সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমি যদি মাস্টার্স শেষ করার পর বা মাস্টার্স এর শেষের দিকে গিয়ে যখন আমি ডিফেন্স দিয়ে দিয়েছি বা অলরেডি দিচ্ছি, ওই সময়টাতে যদি আমি পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করি, সেটার ডিসিশন আসতে আসতে আমার ন্যূনতম 1 বছর থেকে 8 মাস অপেক্ষা করতে হবে। অর্থাৎ আমি যদি পিএইচডি প্রোগ্রামে আমার মাস্টার্স এর সেকেন্ড ইয়ারের মাঝামাঝিও অ্যাপ্লাই করি, স্টিল মাস্টার্স করার পরও আমার 6 থেকে 8 মাস, কোনো কোনো ক্ষেত্রে 1 বছর অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কানাডার ইমিগ্রেশনের যে নিয়মটা, সেটা হচ্ছে আপনি যখন এখানে কোনো একটা প্রোগ্রাম শেষ করবেন, আপনার সর্বোচ্চ আমি যতটুকু জানি, আই মাইট বি রং, প্লিজ কারেক্ট মি, আপনারা যদি জেনে থাকেন এই ব্যাপারে আরো বিস্তারিত। আমি যতটুকু জানি যে কোনো একটা প্রোগ্রাম শেষ করার পর একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, he got only 3 months of time to stay over here in Canada. So the question remains যে আমার যদি পিএইচডি প্রোগ্রামে ঢুকতে 8 মাস থেকে 1 বছর অপেক্ষা করতে হয় আফটার মাই মাস্টার্স, এবং আমি যদি মাস্টার্স করার পর কানাডাতে 3 মাস থাকতে পারি, সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ওই 3 মাস শেষ করার পর আমি যেহেতু কানাডা থাকতে পারছি না, যদি আমি পিএইচডি প্রোগ্রাম শুরু করতে চাই, আই হ্যাভ টু গো ব্যাক টু মাই কান্ট্রি, বাংলাদেশ। তো সেক্ষেত্রে মাস্টার্স করার পর আমি কিন্তু যদি পিএইচডি শুরু করতে চাই ওয়ার্ক পারমিট না নিয়ে, সেক্ষেত্রে বলছি আমরা কিন্তু দেশে ব্যাক করার একটা বড় রিস্ক থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি যেটা চিন্তা করেছি যে আমি অন্টারটেক থেকে মাস্টার্স করার পর আমি যদি এখন অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, ইট ক্যান বি ইউএফটি, ইট ক্যান বি ইউনিভার্সিটি অফ ওয়াটারলু, Queen's University or Western University, like, or there are lots of University of Ottawa, for instance. There are lots of universities in Ontario. But problem হচ্ছে, আমি জানি যে আমি এই যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে আমি ফুল ফান্ডিং এ পিএইচডি পাবো, এবং আমার মাস্টার্সে আমি খুব ভালো রেজাল্ট নিয়ে বের হয়েছিলাম, আলহামদুলিল্লাহ।
বাট আনফরচুনেটলি আমি যখন চিন্তা করলাম যে আই হ্যাভ টু ওয়েট ফর 8 more months অর 1 more year, এবং আমার একটা রিস্ক থেকে যাচ্ছে বাংলাদেশে ব্যাক করার, সেজন্য আমি এই রিস্কটা না নিয়ে আমি সেম ইউনিভার্সিটিতে পিএইচডি শুরু করি। এবং সেম ইউনিভার্সিটিতে পিএইচডি শুরু করার একটা সুবিধা হচ্ছে, যেহেতু আপনার ইউনিভার্সিটি যে অ্যাডমিশন কমিটি, দেয়ার ইন্টারনাল, তাদের কিছু ইন্টারনাল কমিটি থাকে। আমার সুপারভাইজার যিনি, আমি তার কাছেই পিএইচডি কন্টিনিউ করছি। তো বিভিন্ন জায়গা থেকে আমি কিছু সুযোগ সুবিধা পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে আমি কিছু ফ্লেক্সিবিলিটি পেয়েছি, যেহেতু আমি একই ইউনিভার্সিটিতে মাস্টার্স করার পর পিএইচডিতে কন্টিনিউ করছি। That's why I did not have to waste any time at all. I could just pass on from my master's to PhD right away like this. But কেউ যদি একটা পার্টিকুলার ইউনিভার্সিটিতে মাস্টার্স করার পর অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডাতে অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যান, এই যে টাইমের যে ডিলেটা, আপনার ৮ মাস থেকে ১ বছর অপেক্ষা করার ব্যাপারটা, এই সময়টাতে আপনি কিভাবে ক্যানাডাতে নিজেকে আ রান করাবেন? বিকজ আপনি যখন ৩ মাস পর আপনি যখন ফুল টাইম স্টাডি থেকে বের হয়ে যাচ্ছেন মাস্টার্স করার পর, এবং তখন আপনার ওয়ার্ক পারমিটও নাই, অ্যান্ড ইউ আর ওয়েটিং টু আ ফর আপকামিং সেমেস্টার টু স্টার্ট ইউর পিএইচডি, you are not being able to work 20 hours per week. You are not being able to have any TA. You are not being able to receive any funding in between this transition period. So you have only two options. One, if you stay here in Canada for 3 months, আপনার আগে থেকে কোনো একটা সেভিংস থাকতে হবে, অথবা ৩ মাস যদি আপনি থাকেনও, ৩ মাস পর আপনার পরবর্তী প্রোগ্রাম শুরু হওয়ার মাঝে যে সময়টুকু, ওই সময়টাতে আপনার দেশে ব্যাক করতে হবে। সো ইটস এ হিউজ চ্যালেঞ্জ। এবং আম আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে, এই যে চ্যালেঞ্জটা, এই জিনিসটা হয়তোবা যারা আ যারা এই চ্যালেঞ্জটা ফেস করতে চায় না, বা এই সমস্যাটার মধ্য দিয়ে যারা যেতে চায় না, তারা দেখা যায় যে মাস্টার্স করার পরপরই পিএইচডি করার চিন্তাটা না করে তারা ওয়ার্ক পারমিট নিয়ে জব করা শুরু করে। পিআর হয়, সিটিজেন হয়। দেন তারপর যদি কারো পিএইচডি করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে হয়তোবা অনেকে পিএইচডি করার কথা ভাবতে পারে। তো আম পাশাপাশি আ আ আ সিদ্দিক ভাইয়ের মূল যে প্রশ্নটা ছিল, আমি এবার একটু সেখানে ফিরে আসি। যে পিএইচডি করার জন্য আপনার কি রিকোয়ারমেন্ট লাগবে? আমি যেটা বলব, উত্তরটা অ্যাকচুয়ালি মাস্টার্স এর এখানে স্কলারশিপ পাওয়ার মতোই। যে আপনি যদি এনাফ পরিমাণ রিসার্চ এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারেন, এটা হতে পারে বাংলাদেশে থাকা অবস্থায় আপনি যদি কোনো একজন প্রফেসরের সাথে আগে থেকেই কাজ শুরু করে দিতে পারেন। আপনি যদি কোনো একটা বাংলাদেশের রিসার্চ ইনস্টিটিউশনে অ্যাফিলিয়েশন করতে পারেন ফর এনি রিসার্চ ওয়ার্ক, অথবা অনেকে দেখা যায় যে বাংলাদেশে থাকা অবস্থায় আন্ডারগ্রেড করার পর জব করছে, পাশাপাশি একটা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়ে যায়। সেখান থেকে কিছু রিসার্চ এক্সপেরিয়েন্স গ্যাদার করার ট্রাই করে। সো বিভিন্নভাবে রিসার্চ এর সাথে নিজেকে ইনভলভ করার অপশন আছে। এগুলা করার পর যদি একটা ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে এখানকার ইউনিভার্সিটি প্রফেসরদেরকে রিচ করতে হবে। পাশাপাশি আপনার একটা ভালো রিসার্চ প্রোফাইল, ভালো ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স হতে পারে। আম পাশাপাশি যে স্কোর গুলো আছে আপনার আইএলটিএস স্কোর, জিআরই স্কোর, এই জিনিসগুলা accumulate করা, সবকিছু নিয়ে আসলে এখানকার ইউনিভার্সিটি একটা স্টুডেন্টের প্রোফাইল অ্যাসেস করে। পাশাপাশি একটা জিনিস আমি একটু আলাদা করে হাইলাইট করতে চাই। সেটা হচ্ছে যে, আম I have friends from my undergrad, যারা they graduated with CGPA below 3.0 out of 4, তারা 3 এর নিচে সিজিপিএ নিয়ে পাস করেছে। কিন্তু some of them are doing PhD in USA with very good funding and in a very good, highly recognized research lab. Why? বিকজ তারা খুব ভালো জিআরই স্কোর করেছে, বা দেখা যাচ্ছে যে তাদের সিজিপিএ কম হলেও তারা অন্য যে সেক্টর গুলো আছে, জিআরই, আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স, ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স, তারপরে আপনার ফর এক্সাম্পল বিভিন্ন ইন্টারন্যাশনাল রিকগনাইজড কম্পিটিশন গুলাতে প্লেস করা, এই জিনিসগুলা মাধ্যমে তারা একটা ভালো ব্যালেন্স প্রোফাইল করে তারা ইউএসএ তে গিয়েছে। বাট ক্যানাডার একটা বড় ফ্যাক্টর হচ্ছে, ওরা একাডেমিক এক্সেলেন্সটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়।
So apart from having a good IELTS score, apart from having a very good research background, apart from having a very good GRE score or other score, you also have to have a very good CGPA. এবং এই জিনিসটা আমি সবাইকে খুব ভালো করে বলি যখন কেউ ডিসাইড করে যে সে কানাডাতে আসবে নাকি সে ইউএসএ তে যাবে। তো তখন আমি বলি যে আহ, আহ, তার সেই ক্যান্ডিডেট গুলোকে আমি মনে করাই দিই যে মেক শিওর যে ইউ হ্যাভ এ ভেরি গুড একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আদার দেন দ্যাট কানাডাতে পিএইচডি এডমিশন পাওয়া ইট উড বি ভেরি ডিফিকাল্ট। এবং আমি একটা ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিতে চাই পাশাপাশি। আমি জানি না এটা কতটুকু রিলেভেন্ট হবে এই প্রশ্নের উত্তরের সাথে। সেটা হচ্ছে যে কানাডার টোটাল জিডিপিএ হচ্ছে আপনার $1.73 ট্রিলিয়ন ডলার্স। আই এম টকিং ইউএস ডলার্স, নট কানাডিয়ান ডলার্স। রিপিট করছি, $1.73 ট্রিলিয়ন ইউএস ডলার্স। সেখানে ইউএস এর জাস্ট একটা স্টেট হুইচ ইজ টেক্সাস, সেই টেক্সাসের জিডিপি হচ্ছে $1.78 ট্রিলিয়ন ডলার। তো চিন্তা করে দেখেন, কানাডা বিং দ্য সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ দেয়ার লাইক জিওগ্রাফিক্যাল স্প্যান, অ্যান্ড আই থিঙ্ক রাইট নাও অর্থনৈতিক দিক থেকে দে আর ইন 9th পজিশন। তাদের জিডিপি 1.73 ট্রিলিয়ন, যেখানে ইউএস এর জাস্ট একটা স্টেট হুইচ ইজ টেক্সাস, তাদের জিডিপি কানাডার থেকে বেশি, হুইচ ইজ $1.78 ট্রিলিয়ন ডলার। তো সো এটা আমি কেন বললাম যে ইউএসএ তে পিএইচডির ক্ষেত্রে রিসার্চ ফান্ডিং এর দিক থেকে, নাম্বার অফ ইউনিভার্সিটির দিক থেকে, ইন্টার্নশিপ অপরচুনিটির দিক থেকে, লাইক দে হ্যাভ মেনি প্রসপেক্ট। কিন্তু কানাডায় যেহেতু ইমিগ্রেশনের দিক থেকে দেয়ার আর মেনি ফ্যাসিলিটিস, দেয়ার আর মেনি অপশনস, ইন দ্যাট কেস অনেকেই আছে যারা ইউএসএ তে অনেক ভালো অপরচুনিটি গ্র্যাব করার পরও তারা কানাডাতে আসে। আমি একটা ছোট্ট মজার গল্প বলতে চাই এখানে। আমি নাম উল্লেখ করছি না। আমার এক ফ্রেন্ড আছে, সে ইয়র্ক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে উইথ ফুল স্কলারশিপ। তো এবং বাংলাদেশে সে হি হ্যাজ এ ভেরি লং ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, একটা সফটওয়্যার কোম্পানিতে প্রায় 3-4 বছরের মতো কাজ করেছে। তো and he had a very good GRE score. It's almost close to 330. তো ও ইউএস এর খুব টপ র্যাঙ্ক কয়েকটা ইউনিভার্সিটিতে ফুল ফান্ডিং এ পিএইচডি পেয়েছিল। ফর এক্সাম্পল ভার্জিনিয়া টেক, জর্জিয়া টেক ইউনিভার্সিটি, এই র্যাঙ্কিং এর এই ক্যাটাগরি কয়েকটা টপ ইউনিভার্সিটিতে সে ফুল ফান্ডেড পিএইচডি পেয়েছে উইদাউট এ মাস্টার্স। বাট স্টিল ও ইউএসএ তে না গিয়েও কানাডাতে আসছে মাস্টার্স করার জন্য। ও ইউএসএ তে পিএইচডি ফুল ফান্ডিং সুযোগ পাবার পরও ও কানাডাতে মাস্টার্স করতে আসছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে দোস্ত, তুই ইউএসএ তে এত ভালো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে মাস্টার্স না করে ফুল ফান্ডেড পিএইচডি অপরচুনিটি পাওয়ার পরও তুই কেন কানাডাতে মাস্টার্স করতে আসছিস? তো ও আমাকে উত্তর করলো যে the reason definitely he has some personal aspect, যে ওর কিছু ফ্যামিলি মেম্বার হয়তো বা কানাডাতে আছে, বাট পাশাপাশি আমার কাছে যেটা মনে হয় যে মেবি ইউএসএ তে পড়াশোনা করার পর আহ, আপনার ওখানকার যে ইমিগ্রেশন স্কিম, সেটার থেকে হয়তো বা কানাডার ইমিগ্রেশন স্কিম ইট কুড বি আ বিট মোর ফ্রেন্ডলি পারহ্যাপস। আই ডোন্ট নো, দিস ইজ জাস্ট অ্যান অ্যাজাম্পশন, যেটা আমার ক্ষেত্রেও কিছুটা আমাকে ইনফ্লুয়েন্স করেছে যে ইউএসএ তে না গিয়ে কানাডা আসার ব্যাপারে। সো এটা বললাম এজন্য যে আপনি যখন কানাডাতে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করবেন বা কানাডাতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন, don't think your competitors are those people who are applying for Canada. No, your competitors are not those people, they are only applying in Canada, but your competitors are those যারা কানাডাতেও অ্যাপ্লাই করছে এবং যারা ইউএসএ তেও অ্যাপ্লাই করছে। তো এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এবং এটা আমি উল্লেখ করলাম এজন্য টু হাইলাইট সাম অফ দি ফ্যাক্ট যে কানাডাতে অ্যাকচুয়ালি রিসার্চ বেসড প্রোগ্রামে স্কলারশিপ নিয়ে চান্স পাওয়া এবং সেখানে সার্ভাইভ করা অ্যাকচুয়ালি কতটা টাফ। বাট ইটস পসিবল, বাট ইন মেনি অ্যাসপেক্ট ইটস সুপার সুপার কম্পিটিটিভ। সিদ্দিক ভাই। ধন্যবাদ সিফাতুল ভাই। আহ, চমৎকার অ্যানালজি।
অবশ্যই আবারও বলতে হয় যে এখান থেকে আশা করি আমরা নতুন কিছু দিক নির্দেশনা অবশ্যই পাবো। ওকে। সিফাতুল ভাই, আপনি বলেছেন আপনি বাংলাদেশে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তারপরে কানাডাতে আপনি মুভ করেছেন। তো এই পর্যায়ে একটু জানতে চাইবো, এতক্ষণ তো আমরা চ্যালেঞ্জ গুলো শুনলাম, এখন ধরে নিচ্ছি আমাদের কোনো দর্শক চলে আসলেন এখানে, আসার পরে ওনার তো ওই ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেমকে ফেস করতে হবে, তাই না? জি, তো একটু আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাইবো, বাংলাদেশের পড়াশোনার সিস্টেম, বা আমি যদি বলি স্টাডি লোড, দুইটাই রাইট। আমি বলবো, সিস্টেম এবং স্টাডি লোড দুইটাই বলবো, আর আপনার দেখা কানাডাতে মাস্টার্স বা পিএইচডি দুইটারই সিস্টেম এবং লোড, এই দুই দেশের ভিতরে লোড এবং সিস্টেমের পার্থক্যগুলো কি কি? হ্যাঁ, খুব চমৎকার একটা প্রশ্ন। এতক্ষণ তো আমরা আলোচনা করছিলাম যে আম আ কতটা কম্পিটিটিভ সেটা নিয়ে। এখন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে পৃথিবীতে যেকোনো কাজের আম আ ২ টা খুব মেইন অ্যাসপেক্ট থাকে। সো ১ম অ্যাসপেক্ট থাকে যে কোনো একটা অপরচুনিটি গ্র্যাব করা। I have to get that opportunity at first. That is the first thing that you wanna do. But once you grab the opportunity, how confident you are, how like I should say, how competent you are to pursue that opportunity. For example, অনেক সময় দেখা যায় যে কেউ একজন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছে খুব ভালো প্রিপারেশন নিয়ে and he got chance in a medical school. কিন্তু ওখানে ১ বছর পড়াশোনা করার পর তার মনে হচ্ছে যে না আমি আর পারছি না। I'll leave that medical school and maybe I'm not made for medical science or being a doctor for example. তো কেউ যখন দেশের বাইরে স্টাডি করতে আসবেন, আপনার কিন্তু মনে রাখতে হবে যে আপনি আ প্রিপারেশন নিয়ে আ আ ক্যানাডা বা ইউএসএ বা ইউকে বা অস্ট্রেলিয়া বা যেকোনো উন্নত দেশে আপনি যে আসছেন, আমি ব্যক্তিগত ভাবে বলব this is only 5% or less than 5% of your total journey. এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা আপনি কি বললেন? আ কে জিআরই দেওয়ার পর জিআরই দিতে অনেক সময় লাগে, আইএলটিএস দিতে সময় লাগে। একটা ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড করতে সময় লাগে, একটা জার্নাল পেপার পাবলিশ করতে সময় লাগে। আ পাশাপাশি আ একটা দেশ থেকে আরেক দেশে মুভ করার জন্য অনেক কিছু পিছনে ফেলে আসতে হয়। দেশে অনেক অপরচুনিটিকে আ অপরচুনিটি কস্ট যেটাকে আমরা বলি আরকি সেটাকে ইগনোর করে অন্য একটা দেশে মুভ করতে হয়। তো এত স্যাক্রিফাইস এত কিছুকে আপনি লেস দ্যান 5% কেন বলছেন? আমি less than 5% বলছি এজন্য যে, আপনি যখন আ উন্নত দেশে একবার চলে আসবেন পড়াশোনা করার জন্য, স্পেশালি রিসার্চ বেসড প্রোগ্রাম গুলা, পার্টিকুলারলি আমি বলছি রিসার্চ বেসড মাস্টার্স অ্যান্ড পিএইচডি অর পোস্ট-ডক অর এনিথিং লাইক দ্যাট। ইন দ্যাট কেস আপনি এখানে আসার পর ১ম বারের মতো রিয়ালাইজ করবেন যে, আপনার আগের যত আ জার্নি ছিল, আগের যত স্ট্রাগল ছিল, সেটা এখনকার যে স্ট্রাগল সেটার কাছে খুবই নগণ্য। কারণ এখানকার একাডেমিয়া ছোট করে আমি একটু বলবো, ইটস আম রুথলেস, আম ইটস মার্সিলেস অ্যান্ড ইট ডাজ নট কেয়ার whether you are a human being or not, whether you have emotion or not, you have some work to do and you have to finalize that work. That's all they care. আমি আপনার আম এখানকার পড়াশোনার সাথে বাংলাদেশের পড়াশোনার পার্থক্য আ বলার আগে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দিতে চাই সবার কাছে। সেটা হচ্ছে আম ইউনিভার্সিটি অফ টরন্টোর আপনার মেডিকেল বায়োফিজিক্স যে ডিপার্টমেন্টটা আছে, সেখানকার একজন প্রখ্যাত আ নিউরো রেডিওলজিস্ট, হি ইস a professor of neuroradiology. His name is Dr. Amy Chen, and he has been working there for I don't know for more than a decade. He worked with many different hospitals, different kind of আপনার মানসিক যে ফ্যাসিলিটিস গুলো আছে, মানসিক রোগ নিয়ে যারা কাজ করে, মেন্টাল রিহ্যাবিলিটেশন ডিফারেন্ট ফ্যাসিলিটিস, তাদের সাথে সে কাজ কাজ করেছে এবং অনেক গ্র্যাজুয়েট স্টুডেন্টদের সাথে সে কাজ করেছে। তো রিসেন্টলি ২০২২ সালে তারা একটা গবেষণাপত্র প্রকাশ করেছে, যেটা শুধুমাত্র ক্যানাডিয়ান
গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা বিশেষ করে রিসার্চ বেসড প্রোগ্রাম গুলাতে আছে তাদের উপরে। তো আমি ছোট্ট করে তাদের রিসার্চ ফাইন্ডিং গুলা থেকে কিছু কি নোট আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে তারা যে রিসার্চ করেছে ইট ওয়াজ অন রাফলি স্পিকিং 70-80 গ্র্যাজুয়েট স্টুডেন্টদের উপরে ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিস। তারা পিএইচডি এবং মাস্টার্স এই প্রোগ্রাম গুলাতে আছে। অ্যান্ড তাদেরকে টোটাল ১১৫টা ডিফারেন্ট প্রশ্ন করা হচ্ছে। তাদের মেন্টাল, ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল, তাদের ওয়ার্কলোড, তাদের ফ্যামিলি সিচুয়েশন সবগুলা টাইপের অ্যাসপেক্ট কভার করে। তো এই আ ৭০ থেকে ৮০ জন মাস্টার্স পিএইচডি স্টুডেন্টদের উপরে প্রশ্ন করার পর তারা এই কনক্লুশন উপনীত হয়েছে যে 46.2% স্টুডেন্ট বলছে যে দে হ্যাভ ক্রনিক স্ট্রাগল ইন দেয়ার গ্র্যাজুয়েট স্টাডিজ। 46.2%। 50% of the graduate students বলছে they had extremely anxiety and depression. 65% স্টুডেন্ট বলছে they have been struggling very bad with their mental and physical well-being. 85% of them তারা বলেছে they have some symptom of imposter phenomenon. imposter phenomenon কি আমি অল্প করে একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে নিজেকে একটা কমিউনিটি থেকে আহ বাইরের কেউ মনে করা, বা নিজেকে কোনো একটা জায়গায় কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্ট মনে করা, কোনো ক্ষেত্রে আন্ডার কনফিডেন্ট, লেস কনফিডেন্ট মনে করা। এটা হতে পারে যে একজন পিএইচডি স্টুডেন্ট বা একজন রিসার্চ বেসড স্টুডেন্ট সে যখন কোনো একটা ডিসকাশনে যায়, সে দেখা যায় যে সে কথা বলার মতো খুব বেশি কিছু পায় না। কারণ দেখা যায় যে সে হয়তো বা ফর এক্সাম্পল কেউ একজন কেউ একজন লয়ের উপরে পিএইচডি করছে। তো সে দেখা যায় যে সে লয়ের উপরে সোশ্যাল বিভিন্ন অ্যাসপেক্ট গুলোর উপরে সে অনেক জানে, তার ইন ডেপথ নলেজ। কিন্তু সেই জিনিসগুলো যখন সে ইন জেনারেল কারোর সাথে শেয়ার করতে যায়, একটা সাধারণ মানুষ তো অবশ্যই বুঝতে পারবে না। তো দেখা যাবে যে একজন সাধারণ মানুষ হয়তো বা কনফিডেন্স হারায় ফেলবে তার সাথে কথা বলার জন্য, বা ইন্টারেস্ট হারায় ফেলবে, বা একটা সময় গিয়ে দেখা যাবে যে তার নিজেকে হয়তোবা একটু আউটসাইডার ফিল হতে পারে, যে আমি তো একটা জিনিস নিয়ে খুব ইন ডেপথ জানি, কিন্তু এই জিনিসটা যে আমি ডিসকাস করবো, এই ডিসকাস করার মানুষ কোথায়? ফর এক্সাম্পল আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, আমি মেশিন লার্নিং, ডিপ লার্নিং নিয়ে কাজ করি, বা আমার যে সেক্টর ট্রান্সপোর্টেশন ডোমেইন, ওখানে আমি অনেক কাজ করি। কিন্তু আমি যখন কোনো একটা সাধারণ মানুষের সাথে কথা বলি, আমি দেখা যাচ্ছে যে তার সাথে আমি দৈনন্দিন টপিক গুলো নিয়ে কথা বলছি, তার জব লাইফ নিয়ে, তার পার্সোনাল লাইফ নিয়ে, বা সে হয়তো বা রিসেন্টলি কি টিভি সিরিজ দেখছে, বা কোনো একটা ফুড মেনু নিয়ে আমরা ডিসকাস করছি, গসিপ করছি। কিন্তু আমার যে রিসার্চের যে টপিক, যেটা খুবই ফ্যাসিনেটিং, যেটা ইন মেনি কেসেস হ্যাজ মেনি ইমপ্লিকেশন ইন সোসাইটি, সেটা নিয়ে দেখা যাচ্ছে আমি তার সাথে কোনো কথা বলতে পারছি না। সো I feel like, well, I'm completely alone. I have this huge universe to talk to, যেখানে আমি কারোর সাথে কথা বলতে পারবো, আলাপ করতে পারবো, কিন্তু আমি সেই মানুষগুলা খুঁজে পাচ্ছি না। তো এদিক থেকে হচ্ছে এটাকে বলা হয় ইন সাম অ্যাসপেক্ট ইম্পোস্টার ডিসঅর্ডার ফেনোমেনন। সো 85% অফ দ্য গ্র্যাজুয়েট স্টুডেন্ট তারা বলছে তারা ইম্পোস্টার ফেনোমেনন আক্রান্ত। 61% of the graduate student here তারা বলছে they have no work life balance। তার মানে একটা মানুষের স্বাভাবিক সুস্থ জীবনযাপন করার জন্য যে তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স দরকার, অর্থাৎ দেখা যাচ্ছে যে যেকোনো একটা জবে কি হয়, কেউ দেখা যায় সকাল ৮টা থেকে কাজ শুরু করে, বিকাল ৪টা, বা কেউ ৯টা থেকে ৫টা, কেউ ১০টা থেকে ৬টা পর্যন্ত কাজ করে, এবং সারাদিন জব করার পর সে যখন বাসায় ব্যাক করে, তার কিন্তু মাথায় খুব বেশি জব রিলেটেড স্ট্রেস থাকে না ইউজুয়ালি। কেন? কারণ দেখা যায় যে যেহেতু অফিসের কাজ, সে অফিসের কাজ করেই ওখানেই তার কাজটাকে শেষ করে আসছে। কিন্তু যারা entrepreneur, আমি সিদ্দিক ভাইয়ের কথা বলব। সিদ্দিক ভাই সেদিন আমাকে বলছিলেন যে আম উনি যেহেতু বিজনেস করছেন, উনার নিজের উনি ল ফার্ম করছেন, উনার নিজের কিছু বিজনেস করছেন। পাশাপাশি লম্বা সময় ধরে কুইন্স ইউনিভার্সিটির একজন অ্যাফিলিয়েটেড মেন্টর এবং একজন ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন।
তো উনার দেখা যায় যে ৯টা ৫টা কাজের পরও উনার সবসময় কাজ থেকে যায়। তো যারা এন্টারপ্রেনার বা যারা গ্র্যাজুয়েট স্টাডি করছেন তারা জিনিসগুলা বুঝতে পারবেন। যারা টিপিক্যাল ৮টা ৪টা বা ৯টা ৫টা জব করছেন তাদের জন্য এই কনসেপ্টটা বোঝা একটু টাফ যে কেন অলমোস্ট 70% অফ দ্য গ্র্যাজুয়েট স্টুডেন্ট দে আর স্ট্রাগলিং উইথ নো ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এরপর আমি আরেকটা যে খুবই ইন্টারেস্টিং একটা স্ট্যাটিস্টিক দিব সেটা হচ্ছে যেটা রিসেন্ট ডেইজে প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে সুইসাইড অর্থাৎ আত্মহত্যা। আমি যখন কানাডা বা ইউএসএ তে পিএইচডি করার কথা ভাবছিলাম বা গ্র্যাজুয়েট স্টাডিজ কথা ভাবছিলাম আমি when I was a fourth year student of Brack University in my undergrad, সো তখন আমার কাছে কয়েকটা নিউজ এসেছিল, কয়েকটা খবর আমি পেয়েছিলাম ফ্রম ইউনাইটেড স্টেটস। সেটা হচ্ছে যে প্রতি বছর আ অনেক পিএইচডি স্টুডেন্ট তারা আত্মহত্যা করে এবং দেখা যায় যে আ কেউ আ আ একটা লম্বা ফিউচার প্রসপেক্ট থাকার পরও আত্মহত্যা করছে। কারো দেখা যাচ্ছে যে ফ্যামিলি আছে, আ কেউ দেখা যাচ্ছে যে আ আ আ ওয়াইফ আছে, বাচ্চা আছে, তবুও আত্মহত্যা করছে। কেউ দেখা যাচ্ছে যে ফ্যামিলি থেকে বাইরে। They have different kind of characteristics. But unfortunately, recent days এ এই নাম্বারটা খুবই drastically হারে বাড়ছে। For your kind information, to all the audience, এই রিসার্চ অনুযায়ী ইউনিভার্সিটি অফ টরন্টোর মেডিকেল বায়োফিজিক্স ডিপার্টমেন্টের রিসার্চ অনুযায়ী কানাডার প্রত্যেকটা গ্র্যাজুয়েট স্টুডেন্টের মধ্যে 19.4% কোনো না কোনো একটা সময় তারা সুইসাইডের কথা ভাবছে। কতজন সুইসাইড করছে সেই তথ্য আনফরচুনেটলি আমার কাছে নাই। আই হোপ যেখানকার কোনো সোশ্যাল রিসার্চার যারা আছে তারা এই তথ্যটা একটা সময় আমাদের সামনে নিয়ে আসবে। বাট অন্তত এই রিসার্চ অনুযায়ী যাদের উপর রিসার্চ করা হয়েছে এই স্যাম্পল সেটের 19.4% অর্থাৎ প্রতি ৫ জনে একজন at some point they thought of committing suicide. এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি আম এই স্ট্যাটিস্টিক্সটাকে অন্য প্রফেশনে যারা আছে, ফর এক্সাম্পল যারা ইন্ডাস্ট্রি জব করছে বা যারা অন্য কোনো একটা পজিশনে আছে, আ তাদের সাথে আপনি যদি কম্পেয়ার করেন, আপনি দেখতে পাবেন যে there's a huge difference. কেন শুধুমাত্র যারা রিসার্চ বেসড প্রোগ্রাম গুলা করছে তাদের ভিতর প্রতি ৫ জনে একজন সুইসাইড করা ভাবছে। অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ সাম ইন্ডিকেশন। ১ম এ আমি যে ন্যারেটিভটা টেনেছিলাম যে ইটস দিস নর্থ আমেরিকান রিসার্চ একাডেমিয়া is extremely ruthless, is extremely merciless, and it will go to all the possible extent to test you to your fullest. তো এজন্য আমি বলবো যে ইটস ভেরি চ্যালেঞ্জিং। আর এবার মূল প্রশ্নে ফিরে যাই। সিদ্দিক ভাই যে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের সাথে এখানকার পড়াশোনার পার্থক্য কি? আমি বলবো পড়াশোনার গ্র্যাজুয়েট লেভেলের পড়াশোনার পার্থক্য এতটুকুই যে আ they assume you have a very good background on those respective topics. For example, ইউএফটির কোনো একটা পিএইচডি প্রোগ্রামে তারা ধরে নিবে যে আপনি অলরেডি ওই টপিকটার উপরে আপনার বেসিক জানা আছে এবং ইউ হ্যাভ এ সার্টেন অ্যামাউন্ট অফ নলেজ। বাট আনফরচুনেটলি আমরা যারা উন্নয়নশীল দেশ থেকে এসেছি, আমাদের জন্য কিন্তু ব্যাপারটা সব ক্ষেত্রে এমন না। যেহেতু উন্নয়নশীল দেশ থেকে এসেছি আমাদের শিক্ষা লেখাপড়া ব্যবস্থায় অনেক ফাঁকফোকর আছে। আমি সমালোচনা করছি না অবশ্যই, উইথ ডিউ রেসপেক্ট অনেক উন্নয়নের জায়গা আছে। আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে মুখস্থ বিদ্যা নির্ভর পড়াশোনা করে বড় হয়েছি। আমরা আ অবজেক্টিভ পড়াশোনা না করে আমরা একটা সাবজেক্টিভ পড়াশোনা করেছি। তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে বা আ অন্য যেকোনো উন্নয়নশীল দেশ থেকে যারা নর্থ আমেরিকাতে বা ইউরোপ বা অস্ট্রেলিয়াতে যারা গ্র্যাজুয়েট স্টাডি করতে যাবেন, পার্টিকুলারলি রিসার্চ বেসড প্রোগ্রামে তাদের জন্য জিনিসটা আরেকটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। এজন্য ইউ হ্যাভ টু বি মেন্টালি প্রিপেয়ার্ড যে whether you are prepared to come over here and whether you are ready to walk an extra mile to finish your goal. For example, এখানকার কোন একটা কেনেডিয়ান
who has already very quality education in his undergrad or in his master's education, সে যতটুকু কষ্ট করবে, you might have to work a bit harder than him. It can be you might have to work twice harder than him or thrice harder than him. সে যদি প্রতিদিন 8 ঘন্টা পড়াশোনা করে, আপনার হয়তো বা 16 ঘন্টা পড়াশোনা করা লাগতে পারে to cope up some of the lackings that you had in your past. So পাশাপাশি একটা যেটা আমি বলবো যে বাংলাদেশের পড়াশোনা, অন্তত আমার কাছে যেটা মনে হয়েছে, in many aspect is very theoretical and some cases unnecessarily complicated করে রাখা একটা টপিকের একটা সার্টেন জিনিস যেটা হয়তো বা কোনো রিয়েল লাইফ ইমপ্লিকেশন নাই, যেটা জেনে হয়তো বা একজন গ্রাজুয়েট সে রিয়েল লাইফে কোথাও অ্যাপ্লাই করতে পারবে না, ওই জিনিসটা দেখা যায় তাকে অনেক পড়ানো হচ্ছে, তাকে জোর করে গেলানো হচ্ছে, অনেক মুখস্থ নির্ভর কিছু কারিকুলাম পড়ানো হচ্ছে, এবং পাশাপাশি অনেক পলিটিক্যাল ব্যাপার আছে এখানে, সেশন জটের মতো ব্যাপার আছে, তারপর আপনার বিভিন্ন সিন্ডিকেটের ব্যাপার আছে। তো মেনি অ্যাসপেক্ট চিন্তা করলে নর্থ আমেরিকার এডুকেশন ইজ ফার বেটার আমি বলবো। তাদের স্ট্রাকচার, তাদের একাডেমিক কারিকুলাম, তাদের পড়াশোনার ইনডেপথ, এবং পড়াশোনা করার পর রিয়েল লাইফে একটা স্টুডেন্ট সেই স্টাডি গুলা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, এই অ্যাসপেক্ট গুলো চিন্তা করে আমার কাছে মনে হয়, অ্যান্ড অবভিয়াসলি ইন টার্মস অফ ওয়ার্কলোড, পড়াশোনার প্রেশার, ইন ডেপথ, সব দিক থেকে চিন্তা করে আমি বলবো যে এখানকার পড়াশোনা ফার বেটার। অ্যান্ড ওয়েন আই সে বেটার, ইট মিনস ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইট মিনস ইটস নট ইজি। বাইরে থেকে যেটা মানুষ ভাবে যে আচ্ছা ও তো কানাডা গিয়েছে পিএইচডি করছে, বা ইউএসএ গিয়েছে পিএইচডি করছে, কিন্তু অ্যাটলিস্ট আমার এই আজকে ডিসকাশনটার পর থেকে যারা আমাদের কথাগুলো শুনছেন, সিদ্দিক ভাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা কি বলে যে জনসচেতনামূলক একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। যারা আজকে আমার কথাগুলো শুনছেন, তারা সবসময় মনে রাখবেন যে প্রত্যেকটা গ্রাজুয়েট স্টুডেন্ট, পার্টিকুলারলি রিসার্চ বেসড স্টুডেন্ট, তারা, আবার রিপিট করছি শেষবারের মতো, 46.2% স্ট্রাগল করছে, 50% এক্সট্রিমলি ডিপ্রেশনে আছে, 65% মেন্টাল অ্যান্ড ফিজিক্যালি ওয়েলবিং নিয়ে সংশয়ের ভিতরে আছেন, 85% এর ইম্পোস্টার সিনড্রোম, 61% এর নো ওয়ার্ক লাইফ ব্যালেন্স, 19.4% সুইসাইডের কথা ভাবছে, and 61.5% তাদের lack of companionship. Sorry for being very brutally honest, but that's the fact. You can search online and you can check. I can refer you the paper. It's published in under Department of Medical Biophysics in University of Toronto. সিদ্ধি ভাই, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অনেক ধন্যবাদ সিফাতুল ভাই। আমি আসলে সময় চলে যাচ্ছে, আমরা অলমোস্ট 1 ঘন্টায় লাইভে চলে গেছি, বাট স্টিল আই কুডন্ট স্টপ ইউ, কারণ এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যেটা বলেন, ইউ আর রিয়েলি ব্রুটালি অনেস্ট, কারণ সত্যি কথা অলওয়েজ তিতাই হবে, এর কোনো বিকল্প নাই। এবং আমি নিজেও, আমার ওয়াল যারা ফলো করেন, আমি একটু মিষ্টি কথা, আসলে আমি জানি না বিষয়টা তা নয়, বাট ওয়ান্স ইট কামস টু কানাডা ইমিগ্রেশন অর দা মাই প্রফেশন, এখানে মিষ্টি কথাটা আসলে খুব একটা বলা যায় না, কারণ সত্যি কথা কখনোই সাধারণত মিষ্টি হয় না, রাইট? এনিওয়ে, সিফাত ভাই, আমরা নেক্সট প্রশ্নগুলোকে একটু শর্টকাট করতে চেষ্টা করব, সো দ্যাট উই ক্যান অ্যাকোমোডেট অল দ্য কোয়েশ্চেনস। যেটা জানতে এই মুহূর্তে চাইবো সেটা হচ্ছে, মূলত পিএইচডি স্টুডেন্টদের জন্য আপনারা কিভাবে, আপনাদের ফান্ডিং সোর্স গুলো সাধারণত কোনগুলো হয়ে থাকে, আর এই ফান্ডিং গুলোটাই, যে ফান্ডিং থেকে যে পয়সাগুলো আপনারা পান, স্কলারশিপ যে আপনারা পান, এটা দিয়ে কি আপনার জীবন ধারণ চলা সম্ভব কিনা, নাকি আপনাকে এই পিএইচডি প্রোগ্রামের বাহিরেও আপনাকে এক্সট্রা করে কোনো জব ম্যানেজ করে তারপর আপনার থাকা, খাওয়া বা পড়াশোনা সবকিছু খরচ ম্যানেজ করতে হয়, একটু যদি আমাদেরকে বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমি খুব শর্ট করে এই প্রশ্নটার উত্তর দিব সময় স্বল্পতার জন্য। তো প্রথমত এখানে পিএইচডির যে ফান্ডিং, সেটার মূলত আমি বলবো আপনার 3টা সোর্স আছে। প্রথম সোর্স যেটার কথা আমি বলবো সেটা হচ্ছে সেন্ট্রাল স্কলারশিপ। এখানকার ক্যানাডিয়ান বা ইউএস এর বিশেষ করে ক্যানাডিয়ান ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটি কিছু সেন্ট্রাল ফান্ডিং থাকে। যেমন আমার ইউনিভার্সিটিতে একটা সেন্ট্রাল ফান্ডিং আছে যেটাকে বলা হয় GITS, হুইচ ইজ গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল টিউশন স্কলারশিপ। পাশাপাশি আপনার
রেজাল্টের উপর ভিত্তি করে কিছু স্কলারশিপ থাকে। ফর এক্সাম্পল আপনার ডক্টরাল ডিনস গ্র্যাজুয়েট স্কলারশিপ, যেটাও আমি পাচ্ছি জিআইটিএস এর পাশাপাশি। আপনার পাশাপাশি দেখা যায় যে আরো কিছু সেন্ট্রাল স্কলারশিপ থাকে। সো এটা হচ্ছে একটা স্কলারশিপের সোর্স। আরেকটা সোর্স যেটা আছে সেটাকে বলা হয় গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। অর্থাৎ আপনি যে আম আ এখানকার ইউনিভার্সিটিতে কোনো একটা রিসার্চ ল্যাবে কোনো একজন প্রফেসরের আন্ডারে কাজ করছেন। তো সেই প্রফেসরের ল্যাবে কাজ করার জন্য উনি আপনাকে একটা কন্ট্রাক্ট বেসড একটা রিসার্চ গ্র্যান্ট অ্যালোকেট করবেন। সেটা হতে পারে একটা সার্টেন অ্যামাউন্ট, সেটা আপনার টিউশন ফি কভার করতে পারে, আপনার হেলথ ইন্সুরেন্স কভার করতে পারে। তো সেটাকে আমরা বলি ইউজুয়ালি গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, বা কোনো ইউনিভার্সিটিতে শুধু রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবেও বলে, বা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবেও কোনো জব রিসার্চ অপরচুনিটি তারা প্রোভাইড করে। এটা গেল সেকেন্ড সোর্স। থার্ড যে ইম্পর্টেন্ট সোর্সটা আছে সেটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। অর্থাৎ আমি যেটা করছি, অর্থাৎ আপনার পিএইচডি লেভেলে আপনি রিসার্চ কন্ডাক্ট করার পাশাপাশি আপনি ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেড লেভেলে আপনি একজন সহকারী শিক্ষক পজিশনে কাজ করবেন, এবং এটা ফুল টাইম জব না, এটা পার্ট টাইম জব। হয়তোবা আপনার প্রতি সপ্তাহে 10 ঘন্টা কাজ করতে হতে পারে, বা রাফলি স্পিকিং আমাদের ইউনিভার্সিটিতে ইন্টারটেক ইউনিভার্সিটি আপনার 4 মাসে একটা সেমিস্টারে রাফলি স্পিকিং সব মিলিয়ে 140 ঘন্টার একটা পার্ট টাইম টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ থাকে। তো এই মূলত ৩টা সোর্সই অ্যাকচুয়ালি একটা পিএইচডি স্টুডেন্ট পেতে পারে। পাশাপাশি কিছু আ এক্সটার্নাল কিছু ফান্ডিং অপরচুনিটি থাকে। এটা হতে পারে কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপ, যেমন এখানকার ওন্টারিওর পিএইচডি স্টুডেন্টদের জন্য ওন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপ নামে একটা স্কলারশিপ স্কিম আছে। পাশাপাশি আপনার মাইট্যাক্স স্কলারশিপ আছে, এনসার্ক স্কলারশিপ আছে, ভ্যানিয়ার কানাডিয়ান গ্র্যাজুয়েট স্কলারশিপ আছে। এবং পাশাপাশি কিছু আপনার প্রাইভেট কোঅপারেশন বা কোনো কোম্পানির কিছু ফান্ডিং এজেন্সি আছে, তাদের কাছ থেকে অনেক সময় থার্ড পার্টির থ্রুতে কিছু স্কলারশিপ, কিছু ফান্ডিং ডিফারেন্ট প্রজেক্ট কোলাবোরেশনের মাধ্যমে প্রফেসররা নিয়ে আসতে পারেন। তো রাফলি এই সোর্স গুলাই থাকে। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে এই যে টাকাগুলা পাচ্ছে, ইজ ইট এনাফ টু সার্ভাইভ হিয়ার ইন ক্যানাডা অর নট? তো এই প্রশ্নের উত্তরটা আমি একটু ডিপ্লোম্যাটিক ভাবে দিব। এই প্রশ্নের উত্তরটা হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। প্রথমেই বলি হ্যাঁ কিভাবে, যে আপনি যদি একা আসেন কানাডাতে, আপনি যদি সম্পূর্ণ ইফ ইউ লিভ অল বাই ইয়োরসেলফ, ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ফ্যামিলি, অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ টু সেন্ড এনি মানি ব্যাক হোম, বাবা-মার জন্য হতে পারে, ছোট ভাই-বোনের জন্য হতে পারে। অনেকে দেখা যায় যে দেশে কিছু ঋণ থাকে। অনেকে চিন্তা করতে পারে যে আচ্ছা আমি কানাডা গিয়ে পড়াশোনা করবো, পিএইচডি করবো, পাশাপাশি আমি যে ফান্ডিংটা পাবো সেটা দিয়ে আমার নিজের লাইফের খরচ দেওয়ার পর আমি কিছু টাকা দেশে পাঠাবো। দেন আমি বলবো যে এটা একটা আনরিয়ালিস্টিক ভাবনা। কেন? কারণ এখানে আপনাকে ইভেন পিএইচডি লেভেলে যেটুকু ফান্ডিং দিবে সেটা খুবই মিনিমাম, খুবই বেসিক। ফর এক্সাম্পল, একজন আম মিনিমাম ওয়েজ আর্নার হিয়ার ইন ক্যানাডা, যে প্রতি ঘন্টায় এখন তো $15 না, এখন $16 সামথিং করে পায় ওন্টারিওতে যতটুকু জানি। যে মিনিমাম প্রতি ঘন্টায় $16 করে পাচ্ছে, সে যদি একটা ফুল টাইম জব করে, সে যদি প্রতিদিনে ৮ ঘন্টা করে কাজ করে, প্রতি সপ্তাহে ৪০ ঘন্টা, অর্থাৎ প্রতি মাসে ১৬০ ঘন্টা কাজ করে, সে ১৬ ঘন্টা করেও যদি $16 পার আওয়ার করে যদি সে কাজ করে মিনিমাম ওয়েজ, still that person can earn roughly speaking from $2,000 to $3,000 in between, তার একটা আর্নিং থাকে। অথচ একটা রিসেন্ট স্টাডি থেকে দেখতে পাচ্ছি কানাডাতে একজন অন এভারেজ একজন পিএইচডি স্কলার, তার এভারেজ মান্থলি স্যালারি হচ্ছে লেস দেন 1500। অর্থাৎ কানাডাতে একজন মিনিমাম ওয়েজ আর্নার যতটুকু আর্ন করে প্রতি মাসে, একজন পিএইচডি স্কলার তার টোটাল ফান্ডিং এর অ্যামাউন্ট তার থেকেও একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট কম। এটা হচ্ছে কথা। স্টিল কেউ যদি ইন্ডিভিজুয়ালি আসে, ইন্ডিভিজুয়ালি পড়াশোনা করে, স্টিল আই উড সে ইট উড সাফাইজ, বিকজ ডেফিনেটলি এখানে যেহেতু পড়াশোনাটা করাই মূল উদ্দেশ্য, ডেফিনেটলি একজন পিএইচডি স্টুডেন্ট তার সময়ও থাকবে না যে সে
প্রতি সপ্তাহে একটা বড় রেস্টুরেন্টে খেতে যাবে, বা ফর এক্সাম্পল সে প্রতি সপ্তাহে কোথাও ঘুরতে যাবে, যেহেতু তার পুরো লাইফটাই পড়াশোনা নিয়ে তার ব্যস্ত থাকতে হয়, অ্যাটলিস্ট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ একজনের জন্য আই উড সে সামহাউ ইট সাফাইজ অলদো মার্জিনাল। বাট কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে, প্লিজ প্লিজ আমি সবাইকে অনুরোধ করব, মেক শিওর ইউ হ্যাভ অ্যানাদার সোর্স অফ ইনকাম। আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে, আই রিপিট, দেয়ার ইজ নো ওয়ে বেসড অন দ্য ফান্ডিং ডক্টরাল স্টুডেন্ট রিসিভস, সেই টাকাটা দিয়ে, সেই গ্র্যান্ট দিয়ে কখনোই কানাডাতে ফ্যামিলি নিয়ে একজন চলতে পারবে না। তো এটার সলিউশন কি হতে পারে? এটার একটা সলিউশন হতে পারে, ইফ ইউ আর ম্যারিড, আপনার যদি স্পাউস থাকে, সেক্ষেত্রে আপনার এখানে একটা অপরচুনিটি আছে, এটাকে স্পাউস ভিসা, বা আরো টেকনিক্যালি বলতে গেলে যেটাকে বলা হয় ওপেন ওয়ার্ক পারমিট, সেটার মাধ্যমে আপনি আপনার স্পাউসকে নিয়ে আসতে পারবেন কানাডাতে, এবং আপনি এখানে পার্ট টাইম কাজ যদি করতে পারেন 20 আওয়ার্স, পাশাপাশি আপনার স্পাউস যিনি থাকবেন উনি এখানে ফুল টাইম জব করতে পারবেন। সেক্ষেত্রে ফ্যামিলিতে আপনারা একটা স্টেবল লাইফ লিড করতে পারবেন। একটু ছোট ডিসক্লেমার দিয়ে রাখি, আম, যারা এখানে পিএইচডি করছেন, আহ, তাদের তারা যেটুকু ফান্ডিং পাচ্ছে সেটা এনাফ কি এনাফ না, এই প্রশ্নটা থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সেই টাকাটা যদি এনাফ নাও হয়ে থাকে, তবুও কি একজন পিএইচডি স্টুডেন্ট বাইরে গিয়ে কাজ করতে পারে? উত্তর হচ্ছে রাফলি স্পিকিং না। কেন পারে না? কারণ পিএইচডি হচ্ছে একটা ফুল টাইম কমিটমেন্ট। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার 40 আওয়ার তো মিনিমাম কাজ করতে হয়। পাশাপাশি ইন সাম কেসেস কোনো কোনো সপ্তাহে দেখা যায় যে অন এভারেজ একজন রিসার্চ বেস পিএইচডি স্টুডেন্ট সে 50 থেকে 60 আওয়ার পর্যন্ত কাজ করতে হয় তাকে, ডিপেন্ডিং অন ওয়ার্কলোড, ডিফারেন্ট পার্টিকুলার উইক গুলাতে, বা ফর এক্সাম্পল যখন কোনো একটা সেমিনার থাকে, সেমিস্টার ফাইনাল থাকে, কোনো একটা কর্পোরেশনের সাথে একটা প্রেজেন্টেশন থাকে ইন সাম উইকস। তো সেক্ষেত্রে সে ফুল টাইম সময়টা তার রিসার্চের পিছনে দেওয়ার পর, টিচিং এর পিছনে দেওয়ার পর, কোর্স ওয়ার্কের পিছনে দেওয়ার পর, তার পার্সোনাল লাইফে দেওয়ার পর, সে যে বাইরে গিয়ে কোনো একটা পার্ট টাইম করবে, সে সময়টা কোথায়? তো ইন দ্যাট কেস অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আচ্ছা, কানাডা বা ইউএসএ তে যারা যাচ্ছেন, পার্টিকুলারলি আমি কানাডার কথাই বলি, যারা আসছেন, তাদের জন্য হয়তো বা একটা স্বর্গের মতো লাইফ যাচ্ছে, এখানে বুঝি একদম খুবই সহজ, যেহেতু ফুল ফান্ডিং স্কলারশিপে পড়ছে, দেয়ার আর লটস অফ মানি। ওই যে বলে না যে কানাডাতে ডলার ওরে, ব্যাপারটা আর কি মজা করে বললাম। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি সেরকম না। এখানেও গ্রাজুয়েট লেভেলে, পার্টিকুলার রিসার্চ লেভেলে আপনার অনেক স্ট্রাগলিং আছে ফাইন্যান্সিয়ালি, অ্যান্ড ইটস নট হোয়াট ইট সিমস ফ্রম আউটসাইড। সিদ্দিক ভাইয়া, ভাইয়া আপনি মনে হয় মিউট করে আছেন। সরি সরি সিফাতুল ভাই, সরি। Sure, আম, sure. এ এ পর্যায়ে আরেকটা প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে অন এভারেজ, জাস্ট এক একজনের জন্য অবশ্যই জিনিসটা এক এক রকম হবে। অন এভারেজ এক একজন পিএইচডি ক্যান্ডিডেটের ডেইলি টাইম কমিটমেন্ট কেমন দরকার আসলে, যাতে আমরা বুঝতে পারি যে আমার কি পরিমাণ সময় দিতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, মূল চ্যালেঞ্জের জায়গাগুলো কোথায় মনে করেন আপনারা? হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া। আমার মনে হয় যে আমি টু সাম এক্সটেন্ট উত্তরটা করেছি, যে আপনার এটুকু ধরে রাখতে হবে, ইটস এ ফুল টাইম কমিটমেন্ট। স্পেশালি পিএইচডির কথা বলছি, যে ইউ হ্যাভ টু ওয়ার্ক মিনিমাম 40 আওয়ার্স পার উইক। পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সেটা আপনার 50 বা 60 আওয়ার যেতে পারে, ডিপেন্ডিং অন। তো অন টপ অফ দ্যাট, আপনি যেটা বলছিলেন যে আপনার যেমন সবসময় ব্যস্ত থাকতে হয়, দেয়ার ইজ নো টাইম লিমিট। তো যারা রিসার্চ করছে তাদের দেখা যায় যে উইকের একটা দিনের একটা সার্টেন টাইম কাজ করার পরও সে হয়তোবা রাতে ডিনার করছে, বা সে হয়তোবা তার কোনো একটা পার্সোনাল লাইফে একটা কাজ করছে। কিন্তু কন্টিনিউয়াস একাডেমিয়ার যে প্রেশার এবং যে ওয়ার্ক লোড, সেটার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি আপনার মাথায় একটা ওয়ার্ক প্রেশার থেকেই যাবে। যে অনেক সময় দেখা যায় যে আপনার ক্যান্ডিডেন্সি এক্সাম থাকে, অনেকে রিসার্চ আউটপুট রেগুলার দিতে পারে না, অনেকে দেখা যায় যে সুপারভাইজার সাথে সম্পর্ক টানাপোড়েন চলতে থাকে, অনেকে দেখা যায় যে বিভিন্ন কারণে পারফরমেন্সের জন্য ফান্ডিং লুজ করে, অনেকে দেখা যায় যে কন্টিনিউয়াসলি একটা ভালো রেজাল্ট করতে হয় টু টু কিপ কন্টিনিউইং গেটিং দ্য স্কলারশিপ। তো এই সব দিক থেকে জিনিসগুলো চিন্তা করে দেখা যায় যে একটা পিএইচডি স্টুডেন্ট তার
প্রচুর পরিমাণে মেন্টাল লোড নিতে হয়। তো আমি পার্সোনালি বলবো যে অ্যাটলিস্ট আমার জায়গা থেকে মনে হয়েছে যে ইটস আ ফুল টাইম কমিটমেন্ট। আর এরপর আপনার যে প্রশ্নটা যে এখানে আমরা কি, কি চ্যালেঞ্জ ফেস করি? তো আমি মূলত আ ডিফারেন্ট জায়গা থেকে কয়েকটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি। যেমন সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ গুলা, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ গুলা, তারপর আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স এর চ্যালেঞ্জ গুলা, সময়ের চ্যালেঞ্জ গুলা। এক্সকিউজ মি। এবার আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আ পিএইচডি স্টুডেন্টদের জন্য ইন্টার্নশিপ অপরচুনিটি কেমন? এই জিনিসটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আজকের ডিসকাশন আলোচনা করার কারণ it will give us some kind of insights to understand what's going on over here in Canada. সো একটু অল্প করে বলে রাখি, আ কানাডাতে আ আ যারা পিএইচডি করছেন তাদেরকে ইন্টার্নশিপ দেওয়ার জন্য একটা কর্পোরেশন আছে যেটাকে বলা হয় মাইট্যাক্স। এটার ফুল ফর্ম হচ্ছে আ ম্যাথমেটিক্স অফ ইনফরমেশন টেকনোলজিস অ্যান্ড কমপ্লেক্স সিস্টেমস। সংক্ষেপে আমরা বলি মাইট্যাক্স, MITACS। তো আ প্রতি বছর ২০১৯ সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যেটা প্রতি বছর রিফ্লেক্ট হয় টু সাম এক্সটেন্ট, সব মিলায় ৪০ থেকে ৫০ হাজার গ্র্যাজুয়েট স্টুডেন্ট কানাডাতে আসছে আ গ্র্যাজুয়েট স্টাডিজ পার্সু করার জন্য। মাস্টার্স এবং পিএইচডি ২ টা মিলায়। কত নাম্বার? ৪০ থেকে ৫০ হাজার। এখন এই ৪০ থেকে ৫০ হাজার জন রিসার্চ বেসড গ্র্যাজুয়েট স্টুডেন্টের এগেইনস্ট এ মাইট্যাক্স অর্থাৎ ম্যাথমেটিক্স অফ ইনফরমেশন টেকনোলজিস অ্যান্ড কমপ্লেক্স সিস্টেম, তারা ইন্টার্নশিপ পজিশন অফার করছে ১৩০০ অর্থাৎ 1300। এখন আপনি যদি আ ১৩০০ র সাথে ৪০ থেকে ৫০ হাজার অর্থাৎ টোটাল গ্র্যাজুয়েট প্রতি বছর গ্র্যাজুয়েট স্টুডেন্টের সাথে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য ইন্টার্নশিপ যে পজিশন সেটার সংখ্যাকে আপনি কম্পারিজন করেন, রেশিও বের করেন, আপনি দেখতে পাবেন সেটার টোটাল রেশিও দাঁড়ায় মাত্র 2.6%, অর্থাৎ 1300 is 2.6% of 50,000 of total graduate students in each year in Canada. এবার আমি যদি একটা কম্পারেটিভ অ্যানালিসিস এ চলে যাই উইথ আদার কান্ট্রিজ, ফর এক্সাম্পল আমি জার্মানি, স্পেন এবং ইউকের ইনফরমেশন এনেছি। জার্মানিতে একজন পিএইচডি স্টুডেন্ট আ আ আ আ যত পিএইচডি স্টুডেন্ট আছে, গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে, তাদের মধ্যে 55% দে হ্যাভ ইন্টার্নশিপ অপরচুনিটি। আ যারা স্পেনে গ্র্যাজুয়েট স্টাডিজ করছেন, 30% of them have internship opportunity. যারা ইউকে তে পড়াশোনা করছেন, 23% of them they get internship opportunity while pursuing their graduate studies in both masters and in PhD. So জার্মানিতে 55%, স্পেনে 30%, ইউকে তে 23%, আনফরচুনেটলি কানাডাতে ইটস অনলি 2.6%। সো আম আম এই স্ট্যাটিস্টিক্স গুলো আমি শেয়ার করছি এজন্য যে নাও ইউ আন্ডারস্ট্যান্ড, অডিয়েন্সদের উদ্দেশ্য করে বলছি যে এখানে আসার পর আমরা যেভাবে ভাবে যে আচ্ছা দেয়ার আর লটস অফ অপরচুনিটিস, আমি হয়তোবা কানাডাতে মাস্টার্স পিএইচডি পার্সু করে একটা ইন্টার্নশিপ পেয়ে যাব, আই উইল হ্যাভ লটস অফ ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স। বাট আদতে দেখা যাচ্ছে যারা এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি করতে আসছে তাদের ভিতর মাত্র 2.6% আপনার আম কি বলবো যে ইন্টার্নশিপ অপরচুনিটি গুলা পাচ্ছে। এটা একটা চ্যালেঞ্জ। পরবর্তী যে চ্যালেঞ্জটাতে আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে কোন দেশে, ফর এক্সাম্পল ইন অস্ট্রেলিয়া, ইন ইউকে, আমি ইন ডিটেইলস জানি না। কিন্তু আমি যতটুকু জানি, প্লিজ আবারও বলছি ডিসক্লেমার, যদি কোথাও ভুল হয় আমি চাইবো অডিয়েন্সটা শুধরে দিক আমাদেরকে। এখানে আম আমি ঠিক বা আমি ভুল এটার থেকেও মেইন টার্গেট হচ্ছে সত্যটাকে খুঁজে বের করা, সঠিক তথ্যটাকে জানা। তো কোন দেশে আ দেখা যায় যে পিএইচডি ওয়ার্কটাকে তারা ফুল টাইম জব হিসাবে ধরে। যেহেতু এটা অন্য যেকোনো একটা ইন্ডাস্ট্রি জবের মতোই বা এর থেকে ইন সাম অ্যাসপেক্ট আমি বলব বিট মোর কমপ্লিকেটেড। তো আনফরচুনেটলি কানাডাতে এই জিনিসটা তারা করে না। ফর এক্সাম্পল আমি গত ৪ বছর ধরে ওন্টারটেক ইউনিভার্সিটিতে আই এম ওয়ার্কিং অ্যাজ এ টিএ
এবং আম আমি যদি প্রতি সেমিস্টারে 140 আওয়ার কাজ করি, যেহেতু বছরে ২ টা সেমিস্টার থাকে, যেহেতু সামারে আন্ডারগ্রেড থাকে না, যেহেতু সামারে আ আ কোর্স অফার হয় না। তো ফল এবং উইন্টার এই ২ টা সেমেস্টারে যদি 140 করে 280 আওয়ার করে আমি কাজ করি, তো সেক্ষেত্রে ৪ বছরে আমার টোটাল টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের ঘন্টা দাঁড়াচ্ছে আপনার সব মিলিয়ে প্রায় আম ১,৬৮০ ঘন্টা। তো আপনি যদি এটাকে আ কনভার্ট করেন মাস হিসাবে, আপনি দেখতে পাবেন ইটস অলমোস্ট ক্লোজ টু 11 মান্থস। তো কানাডাতে যদি কেউ মাস্টার্স এবং পিএইচডি করে এবং সে যদি কন্টিনিউয়াসলি টিচিং এর উপর থাকে, তাহলে সব মিলিয়ে তার প্রায় ১.৫ থেকে ২ বছর ফুল টাইম জব এক্সপেরিয়েন্স এর সমান আওয়ার হচ্ছে। অ্যান্ড দ্যাটস নট ওয়ার্কিং ইন এ ভেরি ইউজুয়াল পজিশন ইন এ টিম হরটনস or in a grocery store, or for example in any other aspect. I'm talking about teaching in North American university যেটার hourly payment $40. I earn $40 per hour for teaching at TukiTaki University. অথচ এই ৪ বছর বা আরো ২ বছর যে আমার বাকি আছে পিএইচডির, এই ৬ বছর কন্টিনিউয়াসলি টিচিং এ থাকার পরও, যেটা আমার প্রায় ১.৫ থেকে ২ বছর ফুল টাইম জব এক্সপেরিয়েন্স এর সমান আওয়ার দেওয়ার পরও, আনফরচুনেটলি আমি যখন ইমিগ্রেশনের জন্য এপ্লাই করব, আমি যখন পরবর্তীতে কোনো জবের জন্য এপ্লাই করব, এই জব এক্সপেরিয়েন্সটা তারা ফুল টাইম জব এক্সপেরিয়েন্স হিসাবে কাউন্ট করবে না। তো এইটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ যেটা আমি বলব ইন টার্মস অফ ইমিগ্রেশন অ্যান্ড রিকগনিশন অ্যাসপেক্ট। সিদ্দিক ভাইয়া। ধন্যবাদ সিফাতুল ভাই। আপনি আসলে আমার পরবর্তী আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে পিএইচডি গ্রাজুয়েটের জন্য পিআর হওয়ার সুযোগ কেমন, বা কঠিন কিনা বা সহজ কিনা। আমার মনে হয় সেটা আপনি অত্যন্ত সুন্দরভাবে এই প্রশ্নটি কভার করে দিয়েছেন। আমি আর তাহলে সেই প্রশ্নটা করতে যাচ্ছি না, কিন্তু একটা রহস্য বোধহয় আমি একটুখানি বলে দিতে চাই, যেটা জি, হয়তো আপনার উপকার হতে পারে। কারণ এই যেমন আপনি একটু কোশ্চেন করলেন নিজেকেও বা আমাদের টু দ্য ক্রাউড, যে আমি ফুল টাইম জব করার পরেও কিন্তু ইট ইজ নট রিওয়ার্ডেড অ্যাজ এ ফুল টাইম জব, রাইট? নাও আমি বিং অ্যান ইমিগ্রেশন কনসালটেন্ট লাইসেন্স প্র্যাকটিশনার, এই উত্তরটা একটুখানি করে বলে দিতে চাই, বিকজ ইটস এ কমন, অবশ্যই। ইটস নট এ লিগাল অ্যাডভাইস, রাইট? রাইট। যে কারণে এই এক্সপিরিয়েন্সটাকে জব হিসেবে দেখা হচ্ছে না, কারণ আপনার মেইন, আপনি যে লিগ্যাল স্ট্যাটাস নিয়ে এখন আপনি কানাডাতে আছেন, আপনার পরিচয়টা কিন্তু আপনি স্টুডেন্ট। জি, সো হ্যাড ইট বিন দ্য সিচুয়েশন যখন কিনা আপনার পড়াশোনা শেষ হয়ে আপনি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাচ্ছেন, তার মানে তখন থেকে কিন্তু আপনি একদম একদম মানে মেইন ওয়ার্কার। সো জি, জি। ওয়ার্কার হিসেবে যত কিছুই আপনি করেন সবকিছুই আপনার জব। হ্যাঁ, স্টুডেন্ট হ্যাঁ। হিসেবে যাই আপনি করেন সেটাই আপনার স্টাডি। সো রাইট। দ্যাটস দ্য বেসিক মানে রুল হিয়ার, এবং সেজন্যই আসলে কিন্তু আনফরচুনেটলি আই উইশ এটা হতো যে ঠিক আছে আপনার এখনকার সময়ের কাজগুলো যদি ওয়ার্কারের হিসাবে নেওয়া যেত, তাহলে কিন্তু ইমিগ্রেশনের রাস্তাটা অনেকখানি সোজা হতো। বাট আই হোপ হয়তো কখনো ইমিগ্রেশন অথরিটি নিয়ে হয়তো চিন্তা করবে, বাট অ্যাজ অফ নাও না। ওয়ার্কার মানি উনি ওয়ার্ক করছে, স্টুডেন্ট মানি উনি স্টাডি করছে, হ্যাঁ, হ্যাঁ। সিম্পল। রাইট। ওকে। সিদ্দিক ভাইয়া, আমি লেংথি করব না, বাট আমি ছোট্ট করে একটা কমেন্ট করতে চাই এখানে। ইন কন্টিনিউশন অফ ইউর অবজারভেশন অ্যান্ড হোয়াটস গোইং অন আউট দেয়ার। সেটা হচ্ছে যে ইমিগ্রেশনে একটা ছোট্ট ব্যাপার আছে, যেটা আমি একটু যেটা নিয়ে আই হ্যাভ বিন আ বিট ডিস্টার্বড ফর সাম টাইম। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা একটু শেয়ার করা উচিত সবার সাথে। সেটা হচ্ছে যে আম আমি যখন মাস্টার্স শেষ করার পর পিএইচডি শুরু করি, আমার কিছু ফ্রেন্ড আছে আমার সাথে মাস্টার্স করেছে, এবং মাস্টার্স করার পর দেখা যাচ্ছে যে কেউ ফুল টাইম জব পায়নি, বা কেউ আছে এখনো জবই পায় নাই। মাস্টার্স করার পর ইটস বিন অলমোস্ট লাইক মোর দেন এ ইয়ার যে জব খুঁজছে এখনো। তো মজার ব্যাপার হচ্ছে রিসেন্টলি ওন্টারিওর যে আপনার মাস্টার স্ট্রিম আছে, মাস্টার স্ট্রিম ক্যাটাগরিতে পিএনপির আন্ডারে যে ইমিগ্রেশন স্কিমটা, তো সেখানে আমার কিছু ফ্রেন্ড এপ্লাই করতে পেরেছে, যেহেতু তারা মাস্টার্স করেছে এবং মাস্টার স্ট্রিমে তারা এপ্লাই করতে পারছে। এবং বাই দা ওয়ে একটু বলে রাখি, তারা ওয়ার্ক পারমিট হোল্ডার। তো আমি যেহেতু তাদের সাথে মাস্টার্স করেছি, তো আমি নিজেও চেয়েছিলাম যে আচ্ছা আমি কি তাহলে এখানে
মাস্টার্স স্ট্রিমে পিআর এর জন্য এপ্লাই করতে পারবো কিনা আমার ফ্রেন্ডদের মতো করেই। কিন্তু আমি যখন ওআইএনপি ওন্টারিও নমিনি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আমি যখন জিনিসটা নিয়ে ইনফরমেশন নিতে গেলাম তাদের ওয়েবসাইটে, আমি দুঃখজনকভাবে দেখলাম যে আমি যেহেতু মাস্টার্স করার পর ওয়ার্ক পারমিট না নিয়ে পিএইচডি কন্টিনিউ করছি অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এজন্য আমার মাস্টার্স থাকার পরও আমি পিআর এর জন্য এপ্লাই করতে পারবো না। তো তখন আমার কাছে ব্যাপারটা দাঁড়ালো এমন যে কেউ একজন মাস্টার্স করার পর সে যদি ঘরে বসেও থাকে, সে যদি কিছু নাও করে, বেকার বসে থাকে, স্টিল হি ইজ এলিজিবল টু অ্যাপ্লাই ফর পিআর ইন মাস্টার্স স্ট্রিম। বাট মাস্টার্স করার পর কেউ যদি ঘরে বসে না থেকে, বেকার বসে না থেকে পিএইচডি করে, হি উইল নট বি এবল টু অ্যাপ্লাই ফর পিআর। সো এই যে জিনিসটা আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি আমি ক্রিটিসাইজ করছি না, এট দ্য সেম টাইম আমি বলবো আরেকটা পজিটিভ সাইডও বলবো যে যারা এখানকার পিএইচডি শেষ করতে পারছে তাদের জন্য একটা স্কলার স্ট্রিম আছে ওন্টারিওতে, যে আপনি পিএইচডি করলে আপনি সেই স্ট্রিমে পিএইচডি স্ট্রিমে অ্যাপ্লাই করলে ইউজুয়ালি সবাইকেই পিআর দিয়ে দেয়। এবং আমার ইচ্ছা আমি ইন ফিউচারে যদি কখনো কানাডায় থাকবো বা পড়াশোনা করার পর যদি আমি কানাডাতেই মানে ফিউচারে কোনো জব করার পোষণ করি, সেক্ষেত্রে যদি আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করি আমি হয়তো বা এই স্ট্রিমেই করবো। বাট এট দ্য সেম টাইম এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা দরকার যে কেন একজন মাস্টার স্টুডেন্ট সে পিএইচডি কন্টিনিউ করছে, এই জন্য সে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারছে না, যেখানে কোনো একজন মাস্টার স্টুডেন্ট সে ওয়ার্ক পারমিট পাওয়ার পর সে জব না করেও সে মাস্টার্স এর থ্রুতে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারছে। সিদ্দিক ভাইয়ের কাছে ফিরে যেতে চাই। রাইট, সেবুতল ভাই, এখানে আসলে বেশ কিছু জিনিস আরো দীর্ঘ আলোচনার ব্যাপার আছে, যেহেতু আসলে হ্যাঁ, হ্যাঁ। এই অনুষ্ঠানে আসলে আমরা ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়গুলো ডিপলি আলোচনা করি না, বাট কোন একটা রাইট, সময় যেহেতু রাইট। একটা কনসার্ন, ইনশাল্লাহ আমরা আলোচনা করতে জি, চেষ্টা করব। জি, জি, অবশ্যই। এই পর্যায়ে একটু জানতে চাইবো, পিএইচডি প্রোগ্রাম কমপ্লিট করার পরে কানাডাতে একজন পিএইচডি গ্রাজুয়েট কি ধরনের জব আশা করতে পারে? রাইট। এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যেটা হচ্ছে আমি সিদ্দিক ভাইয়ের সাথে আ আলোচনা করতে চেয়েছিলাম। তো আমি আ একটু সময় নিচ্ছি। আমি একটা ছোট আ স্ট্যাটিস্টিক্স আ বের করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি পেয়েছি। হ্যাঁ। তো আ আর য আ অন্য যেকোনো আ পড়াশোনার মতোই মাস্টার্স করার পর বা পিএইচডি করার পর এখানে একজন গ্র্যাজুয়েট সে কয়েকটা ট্র্যাকে নিজের ক্যারিয়ারকে সামনে আগায় নিয়ে যেতে পারবে। ডেফিনিটলি একটা ট্র্যাক হচ্ছে ইন্ডাস্ট্রি ট্র্যাক। আ কেউ যদি চায় সে আ এখানে মাস্টার্স বা পিএইচডি করার পর সে ইন্ডাস্ট্রিতে জব করতে পারে। আ যেটা সবথেকে বেশি কমন। আরেকটা ট্র্যাক হচ্ছে একাডেমিক ট্র্যাক। অর্থাৎ কেউ যদি মাস্টার্স বা পিএইচডি করার পর, বিশেষ করে পিএইচডি করার পর কেউ যদি ভাবে যে সে কোনো একটা ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে জয়েন করবে। ইট ক্যান বি ইন মেনি ফর্ম। হতে পারে প্রভাষক হিসাবে, হতে পারে আপনার রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে, হতে পারে আম একজন অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসাবে, হতে পারে একজন পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যারা পার্টিকুলারলি পিএইচডি করছে তারা পড়াশোনা করার পর কত পার্সেন্ট ইন্ডাস্ট্রিতে যাচ্ছে আর কত পার্সেন্ট একাডেমিয়াতে থাকছে। তো রিসেন্টলি এখানে একটা কর্পোরেশন আছে যাদেরকে বলা হয় আ আ CASA, অর্থাৎ কানাডিয়ান অ্যাসোসিয়েশন অফ গ্র্যাজুয়েট স্টাডিজ। সো তাদের রিসেন্টলি একটা সার্ভেতে বের হয়ে আসছে যে less than 20% of the PhD holders they can actually end up in academic position. এবং আমি সেদিন ইউএস এর একটা ছোট স্ট্যাটিস্টিক দেখছিলাম, দ্যাটস ইন কোরা। ওখানে আমি পেলাম যে less than 4% of all the doctorate holders they eventually end up in a tenure track academic position। অর্থাৎ ১০০ জন যদি ডক্টরেট করে বের হয় তার ভিতর মাত্র ৪ জন বা ৪ জনেরও কম একটা পার্মানেন্ট একাডেমিক জব অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জব পাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে কানাডাতে এই যে 80% যারা একাডেমিক জব পাচ্ছে না, বা ইউএসএ তে অলমোস্ট মোর দ্যান 90% যারা একাডেমিক জব পাচ্ছে না,
দে আর পিএইচডি হোল্ডার্স বাট দে আর নট ইন একাডেমিয়া, তাহলে তারা কোথায় জব করছে? তারা কি জব না করে থাকছে? বা তারা কি পিএইচডি করার পর কি করছে তারা অ্যাকচুয়ালি? তো এটার অ্যান্সার ঘাটতে গিয়ে আমি দেখলাম যে বাকি যারা একাডেমিয়াতে থাকছে না, মোস্ট অফ দেম দে আর ওয়ার্কিং ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড দেয়ার আর লটস অফ অপরচুনিটিজ ইন ইন্ডাস্ট্রি। এটা হতে পারে কোনো একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট পজিশনে, এটা হতে পারে কোনো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট পজিশনে, এটা হতে পারে কোনো একটা ফর এক্সাম্পল কোনো একটা কোম্পানির আপনার কোনো একটা বড় পজিশনে যেখানে আপনার ডিসিশন মেকিং এর কিছু ব্যাপার থাকবে, মেন্টরশিপের ব্যাপার থাকবে, রিসার্চ এবং ডকুমেন্টেশনের ব্যাপার থাকবে। তো আহ, এখনকার বিভিন্ন কোম্পানিতে দেখা যায় যে অলমোস্ট সব ভালো কোম্পানিতেই তারা ডেভেলপমেন্টের পাশাপাশি রিসার্চের জন্য একটা সার্টেন তাদের একটা সেক্টর থাকে, যেখানে তারা ডিফারেন্ট টপিক থেকে বিভিন্ন রিসার্চার, একাডেমিক অ্যাফিলিয়েটেড লোকজন দের সাথে তারা কোলাবোরেট করে। তো এই জবগুলা মেইনলি এখানকার রিসার্চ বেসড পিএইচডি গ্রাজুয়েট যারা তারা টার্গেট করে। পাশাপাশি এখানে পিএইচডি করার পরবর্তী যে একটা জব আছে যেটাকে আমরা বলি পোস্ট ডক্টরাল জব, অর্থাৎ পিএইচডি পরবর্তী ফার্দার যে রিসার্চের কাজ কেউ যদি করতে চায় পোস্ট ডক্টরালশিপ, তো সেটার জন্য অপরচুনিটি আছে। তো আমি ছোট করে আর একটা স্ট্যাটিস্টিক্স দিতে চাবো। সেটা হচ্ছে আমি এই মিটিং এর আগে একটু সার্চ করছিলাম যে এখানে একজন পোস্ট ডক অন এভারেজ কত স্যালারি আর্ন করে। তো আমি দেখতে পেলাম একজন পোস্ট ডক কানাডাতে অন এভারেজ $55,000 আর্ন করে। এবং রিসেন্ট ডেইজে আপনার এটা নিয়ে ডিফারেন্ট টাইপের আপনার কিছু আন্দোলন হয়েছে। ফর এক্সাম্পল এখানে একটা অ্যাসোসিয়েশন আছে কানাডাতে যেটাকে বলা হয় দ্য অ্যাসোসিয়েশন অফ পোস্ট ডক্টরাল ফেলোজ, অ্যাসোসিয়েশন অফ পোস্ট ডক্টরাল স্কলার্স, কানাডিয়ান অ্যাসোসিয়েশন অফ পোস্ট ডক্টরাল স্কলার্স। তারা একটা সার্ভে করেছে, তারা একটা রিসার্চ করেছে। তারা রিসার্চ করে দেখছে যে একজন পিএইচডি হোল্ডার সে যখন ক্যানাডিয়ান জব মার্কেটে যাচ্ছে, সে যখন কোনো একটা ইন্ডাস্ট্রি জব করছে, সেক্ষেত্রে তার এভারেজ অ্যানুয়াল স্যালারি ইজ হায়ার দেন had he started a job as a postdoc in a university or in any company. Because দেখা যাচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিতে এভারেজ স্যালারি থাকছে 70,000 পার ইয়ার, সেখানে পোস্টডক পাচ্ছে মাত্র 50,000 পার ইয়ার। সো এত বছর রিসার্চ ক্যারিয়ার করার পর কেউ যখন পোস্টডকে যাচ্ছে, সেখানে সে যতটুকু স্যালারি পাচ্ছে দেখা যাচ্ছে যে তারা মনে করছে ইটস নট এনাফ ফর দেম টু হ্যাভ এ ভেরি ফ্লেক্সিবল, ভেরি কমফোর্টেবল লাইফ ওভার হেয়ার ইন ক্যানাডা। এবং এটা নিয়ে তারা ট্রাই করছে নেগোসিয়েশন করার জন্য ইউনিভার্সিটির সাথে, গভর্নমেন্টের সাথে, যে কোনোভাবে এই অ্যামাউন্টটাকে বাড়ানো যায় কিনা। তো ডেফিনেটলি দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস, বাট এট দ্য সেম টাইম আমি বলবো যে দেয়ার আর লটস অফ অপরচুনিটি অ্যাজ ওয়েল। ইট উড কমপ্লিটলি ডিপেন্ড অন ইন্ডিভিজুয়াল, বাট কেউ যদি লেগে থাকে, কেউ যদি চেষ্টা করতে পারে। এবং একটা জিনিস আমি একটু হাইলাইট করার চেষ্টা করব যে ফর এক্সাম্পল একটা জব, একটা ফর এক্সাম্পল একটা ডেস্ক জব, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জব। তো ওই জবটার জন্য কিন্তু একজন আন্ডার গ্রাজুয়েট সে কিন্তু অ্যাপ্লাই করবে, একজন মাস্টার্স গ্রাজুয়েট সেও কিন্তু অ্যাপ্লাই করবে। প্রশ্ন হচ্ছে ওই কোম্পানিটা কিন্তু ওই সেম পজিশনে একজন পিএইচডি হোল্ডারকে 100K দিয়ে না রেখে সে ট্রাই করবে আমি যদি ওই কাজটা একটা আন্ডার গ্রাজুয়েটকে 70K দিয়ে বা ইয়ারলি 80K দিয়ে করায় নিতে পারি। আমার তো দরকার নেই একটা পিএইচডি হোল্ডার, একজন ডক্টর হোল্ডারকে ওই সেম কাজটা আমি 120K দিয়ে করাবো। তাদের জায়গা থেকে যদি আমি চিন্তা করি, তাদের ফ্রম দেয়ার পার্সপেক্টিভ। তো সেক্ষেত্রে ইন মেনি কেসেস যারা পিএইচডি করছে তাদের জন্য জব মার্কেটটা আমি ছোট বলবো না, বরঞ্চ আমি বলবো আ বিট মোর স্পেশালাইজড। যে তাদের কিন্তু পার্টিকুলার কিছু জবের জন্য ট্রাই করতে হয় এবং ট্রাই করা উচিত বলে মনে করি। পাশাপাশি এট দ্য সেম টাইম এটাও কিন্তু মাথায় রাখতে হবে, by the time you do your masters and you finish your PhD during the 6 years time span,
আপনার যে ফ্রেন্ডটা যে আন্ডারগ্রেড করে ইন্ডাস্ট্রিতে ঢুকে গিয়েছে, বাই দ্য টাইম you finished your PhD, your friend has 6 years of industry experience. এবং দেখা যায় যে ওই 6 বছরে সে হয়তো বা কোনো একটা কোম্পানির একটা জুনিয়র পজিশন থেকে সিনিয়র পজিশন বা কোনো কোনো ক্ষেত্রে টিম লিড হয়ে যাচ্ছে বা ডিরেক্টর পজিশনে চলে যাচ্ছে উইথ জাস্ট আন্ডারগ্র্যাড ডিগ্রি। আমি কানাডার কথা বলছি পার্টিকুলারলি। ইন সাম কেসেস যেখানে মাস্টার্স করার পর পিএইচডি করার পর 6 বছর পর আপনি যখন ওই সেম কোম্পানিতে জয়েন করছেন, আপনি দেখতে পাচ্ছেন যে একজন আন্ডার গ্রাজুয়েট হিসাবে সে আপনার সম লেভেলে কাজ করছে বা কোনো কোনো ক্ষেত্রে সে আপনার বস হিসাবেও কাজ করছে। তো এই জিনিসটা দেখা যাবে যে ইন সাম কেসেস আপনার জন্য একটু টাফ হতে পারে এটার সাথে অ্যাকোমোডেট করা, বাট দ্যাটস দ্য ট্রুথ। তো whoever is planning to do graduate studies, please make sure you consider all these factors before pursuing, যেন কেউ আমরা জাস্ট হাইপ থেকে যে না পিএইচডি করতে হবে আহ, বা ডক্টরেট করতে হবে, জাস্ট হাইপ থেকে বা ডক্টরেট করলে বুঝি অনেক লটস অফ জব অপরচুনিটিস বা আহ, আমি সবার আগে আমি কোনো একটা জবে কল পাবো, এভাবে যেন কেউ চিন্তা না করে। রিয়েলিটি আ বিট মোর ডিফারেন্ট দেন দিস। সিদ্দিক ভাইয়া। ধন্যবাদ সেফাতুল ভাই, একেবারে খুবই মানে স্পেসিফিক জায়গাগুলোতে আপনি টাচ করেছেন। মানে যদিও আমি জানি অ্যাগেইন সত্যি তো সবসময় তেতো হয়ে থাকে, তো অনেক দর্শকের কাছে মনে হতে পারে যেন আপনি ডিসকারেজ করছেন, বাট বিষয়টা মোটেই ডিসকারেজিং নয়। ডিসকারেজিং হলে আপনি নিজেই কেন পিএইচডি করছেন, তাই না? জি, তো জি, বিষয়টা হচ্ছে হ্যাঁ, ইটস নট অ্যাবাউট ডিসকারেজিং, রাদার ইটস অ্যাবাউট ব্রিঙ্গিং আপ দ্য ফ্যাক্ট। সো আমি বাস্তবতা জেনে যদি আমার কাছে মনে হয় হ্যাঁ আমি স্টিল পিএইচডি করতেই চাই, পিএইচডি করা দরকার, ডেফিনেটলি ওয়াই নট, রাইট? জি, এটা হচ্ছে জি, দিন শেষে কথা। আম, আহ, সিফাতুল ভাই, আমরা এবার একেবারে খুব র্যাপিড ফায়ার 2-3টা কোশ্চেন করে আমাদের আজকের ইভেন্ট আমরা শেষ করব। সো জি। খুব সংক্ষেপে জানতে চাই, এ পর্যন্ত আপনার দেখা কানাডার 3টা ভালো জিনিস কি কি? আচ্ছা, আচ্ছা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আম প্রথমেই যেটা বলতে চাই যে, আম these negative things that I put, definitely negative না, এগুলো অ্যাকচুয়ালি ফ্যাক্ট। বাট এট দ্য সেম টাইম আমি বলব যে নর্থ আমেরিকান এডুকেশন, পার্টিকুলারলি Canadian education is very rewarding. It would build up you, um, not only as a educated, highly educated person, but also it would uh, build you up as a good human being. বিকজ আপনি এই যে লম্বা সময় গ্র্যাজুয়েট স্টাডিজ করছেন, অনেক চ্যালেঞ্জ, অনেক চড়াই উতরাই, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইস্যুস, পার্সোনাল ইস্যুস, অনেক রকমের চ্যালেঞ্জ গুলাকে ফেস করে আপনি যখন একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারছেন, আমি বলবো ইটস ভেরি রিওয়ার্ডিং। At the same time, apart from future career prospect, apart from all these statistics, আমি যদি পিএইচডির একদম কোর জায়গাটাতে হাত দেই, সেটা হচ্ছে টু হ্যাভ ইন ডেপথ নলেজ অন আ সার্টেন টপিক বা কোন একটা জিনিস সম্পর্কে জানা, আহ, জ্ঞান অর্জন করার যে অফুরন্ত আনন্দ, কোনো কিছু ভালো করে বুঝতে পারা, জগৎটা সম্পর্কে টু হ্যাভ ডিফারেন্ট অ্যান্ড ইন ডেপথ পার্সপেক্টিভ, এই জিনিসটার ভিতর যে অফুরন্ত আনন্দটা আছে, এটা যদি আপনি নর্থ আমেরিকাতে এসে গ্র্যাজুয়েট স্টাডিজ না করেন, এখানকার ইন ডেপথ পড়াশোনা, এখানকার ফ্যাসিলিটিস, এখানকার রিসোর্স, সেটা যদি আপনি কখনো না পেয়ে থাকেন, আপনি কখনোই বুঝবেন না। তো ইন দ্যাট কেস আমি বলবো in many aspect, it's very rewarding. It would help you to grow not only as a good academic, not only as a educated skillful person, but also at the same time a good human being. আম পাশাপাশি এখানে আপনি you will be able to be a part of some scientific communities, যেমন আমি IEEE Intelligent Transportation System এর কমিউনিটির সায়েন্টিফিক কমিউনিটির পার্ট হিসেবে আছি। আই এম কন্ট্রিবিউটিং দেয়ার ফর অলমোস্ট 1 ইয়ার নাও। তো এরকম বিভিন্ন কমিউনিটি আছে যেখানে অনেক বড়, বড় গবেষক, অনেক বড়, বড় ইউনিভার্সিটি প্রফেসর বা আম রিসার্চার, তাদের সাথে আপনি কোলাবোরেশন করার সুযোগ পাবেন। অনেক ইউনিভার্সিটির সাথে আপনার অ্যাফিলিয়েশন থাকবে। আম ডিফারেন্ট লাইব্রেরিতে আপনি হয়তোবা খুব ভালো
বইয়ের অ্যাক্সেস পাবেন, অনেক ফ্যাসিলিটিস পাবেন। তো ইন মেনি কেসেস আমার কাছে খুব রিওয়ার্ডিং মনে হয়েছে কানাডার পড়াশোনা। অন টপ অফ দ্যাট এখানকার আর্থসামাজিক প্রেক্ষাপট, আমি বলব যে এখানকার আপনার পরিবেশ, ডেফিনিটলি খাবারের মান, জীবনযাত্রার মান ডেফিনিটলি খুবই টপ নচ, এবং সেজন্যই কানাডার এত ডিমান্ড, মানুষজন আসতে চায়। তো এদিক থেকে অবশ্যই অনেক পজিটিভ সাইড আছে। তো রাফলি যদি আমাকে ৩ টা বলা হয়, আমি বলব যে এখানকার এডুকেশনাল আ আ আ কোয়ালিটি, এবং এখানকার জীবনযাত্রার মান, এবং আম পিএইচডি করার জন্য আপনার এখানকার যে সায়েন্টিফিক কমিউনিটি আছে, পাশাপাশি এখানকার যে রিসোর্স গুলো আছে, এই ৩ টা জিনিসটাকে আমি সামনে তুলে ধরতে চাই সবার সামনে। সিদ্ধার্থ ভাই এ পর্যায়ে ঠিক তার বিপরীত প্রশ্ন, কোন ৩টা বিষয়ে আপনি পরিবর্তন আশা করেন? আচ্ছা, আচ্ছা। তো আমার মনে হয় যে প্রশ্নের উত্তরটা কিছুটা ইনক্লুসিভ। Why? বিকজ আমি অনেকক্ষণ ধরেই বেশ কিছু নেগেটিভ, নেগেটিভ না, ফ্যাক্ট বেসড কিছু আম আম কনস নিয়ে আলোচনা করছিলাম। তো ডেফিনিটলি আম যারা আ এখানকার মূলত রিসার্চ আ আ নিয়ে কাজ করছেন, কানাডার যে মেইন ৩ টা রিসার্চ ফান্ডিং এজেন্সি আছে, আমি দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাচ্ছি। আ কানাডাতে মূলত ফেডারাল লেভেলে মূলত ৩ টা রিসার্চ এজেন্সি আছে। একটা হচ্ছে NSARC, which is for Natural Science and Engineering Research Council, যারা মূলত STEAM সাবজেক্ট গুলার উপরে রিসার্চ গ্র্যান্ট করে থাকে। আরেকটা আছে যেটাকে বলা হয় SSHRC, which stands for Social Science and Humanities Research Council, যারা মূলত সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিজ এর যে টপিক গুলা, ফর এক্সাম্পল সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স, অল দিস হিস্ট্রি, কম্পারেটিভ রিলিজিয়ন, এই জিনিসগুলো নিয়ে যারা কাজ করে, তাদের গবেষণা অনুদান প্রদান করে থাকে। এবং থার্ড যে ফেডারাল কর্পোরেশনটা আছে, রিসার্চ এজেন্সি কর্পোরেশন, সেটার নাম হচ্ছে CIHR, দ্যাট স্ট্যান্ডস ফর কেনেডিয়ান ইনস্টিটিউট অফ হেলথ রিসার্চ। সো এই ৩ টা এজেন্সির কাছেই তারা, আমি আমি বিশ্বাস করি যে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে কিভাবে রিসার্চ টাকে আরো এগিয়ে নেওয়া যায়, পার্টিকুলারলি কানাডাতে। এবং আমার তাদের উপর এক্সপেকটেশন থাকবে যে তারা সামনের দিনগুলোতে রিসার্চটাকে নিয়ে আরো বেশি ফোকাসড হবে। বিকজ আম আ আবারও বলতে চাই যে যেখানে দ্য অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট, OECD, বলছে যে একটা দেশের আ রিসার্চ এ উন্নয়নের জন্য মিনিমাম 2.71% অফ দেয়ার জিডিপি হ্যাজ টু বি অ্যালোকেটেড ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেখানে কানাডা মাত্র 1.55% অ্যালোকেট করছে। অন টপ অফ দ্যাট রিসেন্টলি এখানকার একটা কোয়ালিশন আছে কানাডাতে, যেটাকে বলা হয় CASA, which stands for Coalition for Canadian Research। রিসেন্টলি ২০২০ এবছর ২০২৩ এর আ ১ মাস আগে অক্টোবর ৫ তারিখে অটোয়াতে ওদের একটা কনফারেন্স হয়। তো সেই কনফারেন্সে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির আ রিসার্চার, প্রফেসর এবং এডুকেশন মিনিস্টার, এখানকার যে রিসার্চ এবং ডেভেলপমেন্ট এর যারা ফেডারেল লেভেলে যারা বড় পজিশনে আছে, দে জয়েন টুগেদার, এবং তারা সবাই মিলে অ্যাকচুয়ালি ডিসকাস করছিল, এবং আ তারা চেষ্টা করছে কিভাবে জিডিপির একটা সার্টেন অংশ আরো বেশি ইনভেস্ট করা যায় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর পিছনে। বিকজ কানাডা এখনো অর্থনৈতিক দিক থেকে, ফর এক্সাম্পল, অনেক উন্নতির অবকাশ আছে। অনেক ছোট্ট একটা অর্থনীতি, খুব অল্প মানুষ। আম আমি রিসেন্টলি জার্মানিতে গিয়েছিলাম। তো জার্মানিতে সব মিলায় আ আ আ অলমোস্ট ৮০ মিলিয়ন মানুষ, যেখানে কানাডাতে ৪০ মিলিয়ন, বিং দ্য সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি। তো আমার কাছে মনে হয় যে কানাডার সামনে আরো অনেক ডেভেলপমেন্ট করবে। এট দ্য সেম টাইম আম দে হ্যাজ টু ফোকাস অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যান্ড এই জিনিসটা করলে তাদের দেয়ার আর টু ফোল্ডস বেনিফিট। আমরা যারা এখানে গ্র্যাজুয়েট স্টুডেন্ট আসছি, যারা বিদেশ থেকে স্কলাররা আসছি, আমরাও একটা ভালো লাইফ লিড করতে পারবো। উইল হ্যাভ বেটার ফ্যাসিলিটিস। এট দ্য সেম টাইম আমরা যেহেতু আল্টিমেটলি কানাডার রিসার্চেই কন্ট্রিবিউট করছি, Canada will be benefited from these aspect as well. সিদ্দিক ভাই।
অনেক ধন্যবাদ সিফাত ভাই। এ পর্যন্ত আমরা অনেক অনেক তথ্য আপনার কাছে পেলাম, স্পেশালি দ্য স্ট্যাটিস্টিক্স। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা অনেকেই অনেক কথা বলি কিন্তু কোনো পরিসংখ্যান নিয়ে কথা বলি না, কোনো সোর্স নিয়ে কথা বলি না। তখন অনেক সময় দেখা যায় আমি যেটা বলছি, দর্শক বা অডিয়েন্স ওনারা কি বিশ্বাস করবেন কি করবেন না সেটা বুঝতে পারেন না। বাট যখন আপনি একেবারে সোর্স এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলছেন, সেক্ষেত্রে আমার মনে হয় সন্দেহের অবতারণাগুলো অনেকখানি এলিমিনেট হয়ে যায়। লাস্ট পয়েন্ট ফর টুডে, জাস্ট টু র্যাপ আপ, সেটা জি। হচ্ছে এতক্ষণ তো অনেক বিষয় আমরা জানলাম। একদম স্পেসিফিক তিনটা অ্যাডভাইস যদি আপনার কাছে চাই, যাতে আপকামিং যারা পিএইচডি ক্যান্ডিডেট এখানে আসতে চান পিএইচডি প্রোগ্রামের জন্য, তাদেরকে আপনি যদি একদম জাস্ট তিনটা অ্যাডভাইস যদি প্লিজ করেন। হ্যাঁ। তো যারা নিউ কামার আসছেন তাদের কাছে আ আমি খুব সাবজেক্টিভ ৩ টা অ্যাডভাইস তুলে ধরতে চাই উইথআউট এনি স্ট্যাটিস্টিক্স অর এনিথিং। ১ম অ্যাডভাইস থাকবে যে প্লিজ আ আপনারা যেন কখনো আ অন্য কারো প্ররোচনায় বা অন্য কারো আ হাইপ এর উপর ডিপেন্ড করে কখনো এখানে পিএইচডি করতে আসবেন না। If you think যে you are passionate about it, if you think যে this is something that you really wanna pursue in your life, and if you think যে that would be rewarding for yourself, um, in that case শুধুমাত্র আপনি এটা করতে আসবেন। That's one thing. সেকেন্ড যে জিনিসটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা। আম এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে আসার আগে মেক সিউর যে আম you are financially stable and you are capable of um, like bearing all your cost, because আপনি যদি এখানে পড়াশোনা করতে আসার পর ফাইন্যান্সিয়ালি খুব বড় কোনো স্ট্রাগলিং এ পড়ে যান, আল্টিমেটলি আপনার যদি পেটে খাবার না থাকে, আপনার যদি মাথার উপর ছাদ না থাকে, একটা মিনিমাম কোয়ালিটি পূর্ণ যদি লাইফ আপনি এফোর্ড করতে না পারেন, ইন দ্যাট কেস জাস্ট কানাডা যেতে হবে, কানাডাতে গিয়ে পড়াশোনা করতে হবে, কানাডায় পিএইচডি করতে হবে। এজন্য যেন আপনারা এই রিস্ক নিয়ে এখানে না আসেন। সেকেন্ড জিনিস এটা আমি বলব। আর থার্ড যে জিনিসটা আমি আপনাদেরকে বলব সেটা হচ্ছে যে the reason why I came here to talk with সিদ্দিকুর ভাই, সেটা হচ্ছে যে একজন এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া। ফর এক্সাম্পল অনেকেই আছে যারা স্টুডেন্ট হিসেবে আসুক, বা ভিজিট ভিসায় আসুক, বা জব ওয়ার্ক পারমিট নিয়ে আসুক, তারা অনেক সময় দেখা যায় যে অনেক মিস ইনফরমেশন পায় বা অনেক সোর্সের কাছে যায় যারা তাদেরকে ভুলায় ভালায় ডিফারেন্ট মিস ইনফরমেশন নিয়ে মিসগাইড করে ক্যানাডার অ্যাকচুয়াল চিত্রটাকে না তুলে ধরে অন্যভাবে রিপ্রেজেন্ট করে তাদেরকে নিয়ে আসে। তো এটা শুধুমাত্র যারা পিএইচডি করতে আসছে বা মাস্টার্স করতে আসছে তাদের জন্য না, সবার জন্য বলছি আমি। আমার কাছে মনে হয় যে দ্য বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ফর ইয়োরসেলফ সেটা হচ্ছে যে আপনি অন্য কারো কথা বিশ্বাস না করে, ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস টু ইন্টারনেট, ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস টু কম্পিউটার, প্লিজ ট্রাই টু সিক অল দ্য প্রপার ইনফরমেশন বাই ইয়োরসেলফ। নিজে ইনফরমেশন গুলো চেক করে নিবেন। যদি মনে হয় যে না, ইউ ডোন্ট হ্যাভ এনাফ পেশেন্স অর এনাফ এক্সপার্টিজ to find out specific and useful information, the best thing that you can do is to seek for an expert. এবং কানাডাতে আপনার অনেক লয়ার আছেন, যেমন সিদ্দিকুর ভাই, আমি ওনার কথা বলবো। হি ইজ অ্যান অ্যাফিলিয়েটেড লয়ার। উনি একজন আরসিআইসি, পাশাপাশি কুইন্স ইউনিভার্সিটিতে উনি লম্বা সময় আছেন একজন ফ্যাকাল্টি হিসাবে। উনি ওখানকার যে ইমিগ্রেশন ল প্রোগ্রামটা সেখানটা উনি একজন মেন্টর হিসেবে কাজ করছেন। তো আম আমি পার্টিকুলারলি সিদ্দিকুর ভাইয়ের কথা বলব না। আপনারা যাদের কাছেই যান, যাদের কাছে আপনি আ আ আ আইনগত ইমিগ্রেশন সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে চান, মেক সিউর ইউ আর টকিং উইথ সামওয়ান হু ইজ অথেন্টিক, এবং যার সেই অভিজ্ঞতা আছে, যার উদ্দেশ্য আপনাকে কানাডা নিয়ে আসা না, বরঞ্চ কানাডা সম্পর্কে সত্য তথ্য তুলে ধরা, যেন আপনি ডিসাইড করতে পারেন আপনার জায়গা থেকে যে ওয়েদার ইউ ওয়ান্ট টু কাম ইন কানাডা অর নট। বিকজ অনেক লয়ার আছে যারা বলছে যে আচ্ছা আপনি কানাডাতে চলে আসেন, ভিজিট ভিসায় চলে আসেন, এখানে আপনাকে জব একটা জব দিয়ে পিআর করে দেওয়া হবে, বা আপনি এখানে স্টাডি পারমিট নিয়ে চলে আসেন, দেখা যাচ্ছে যে প্রথম সেমিস্টারের টাকা জোগাড় করে তারা আসছে, বা প্রথম সেমিস্টারটা পার করার পর
সেকেন্ড সেমিস্টারটা যখন শুরু হয় তখন টিউশন ফি দেওয়ার টাকাটা তার কাছে আর নাই। প্রশ্ন হচ্ছে যে একবার একটা স্টুডেন্টকে বা একজন ভিজিটরকে একবার কানাডা নিয়ে আসলে যারা নিয়ে আসছে তারা সেই লয়ার গুলা কিন্তু পুরো টাকাটা পেয়ে যাচ্ছে, কিন্তু যারা আসছে তারা পরবর্তী সময়গুলো এখানে কিভাবে সার্ভাইভ করবে, তারা এখানে কিভাবে রাইট নাও কানাডার যে হাই লিভিং কস্ট বা একাডেমিক দিকে চিন্তা করলে যে পড়াশোনার প্রেশার, এই জিনিসগুলা তারা কিভাবে কোপ আপ করবে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কেউ হেল্প করবে না। সো আমার সাজেশন থাকবে, প্লিজ প্লিজ ডু ইয়োর ওন রিসার্চ, প্লিজ প্লিজ ডু ইয়োর ওন স্টাডি, ডোন্ট ফল ইনটু এনি হাইপ। এবং যদি কখনো কোথাও কনফিউশন থাকে, মেক শিওর ইউ আর টকিং টু দ্য রাইট পারসন who is RCIC, who has vast experience and who will not like influence you to come in Canada because of his own business, because of his own interest, but who will tell you the fact, who will give you the right information so that you can decide for yourself whether you want to come here or not. এই তিনটা সাজেশন থাকবে সবার কাছে আমার। ধন্যবাদ সিদ্দিক ভাই। অনেক ধন্যবাদ সিফাতুল ভাই। আমি জাস্ট ছোট্ট একটা দুইটা একটু কারেকশন করে দেই, যেটা সিফাতুল ভাই একটুখানি বলে ফেলেছেন। সেটা হচ্ছে আমি কুইন্স ইউনিভার্সিটির ফ্যাকাল্টি আসলে না, আমি মেন্টর। উনি দুইটা একসাথে শব্দটা বলেছেন। সো আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। হচ্ছে কুইন্স ইউনিভার্সিটির যারা ইমিগ্রেশন ল নিয়ে যারা পড়াশোনা করে, আমি তাদেরকে স্টুডেন্ট মেন্টরিং করে থাকি, এতটুকুই। ওয়েল, এবং লাস্ট যে কথাটা বলেছেন সিফাতুল ভাই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি আমার ওয়ালেও বিভিন্নভাবে লিখে থাকি, কোন রকমের এজেন্টের প্রতারণায় পড়বেন না। প্রথম জি কথা, কানাডা ইমিগ্রেশন অথরিটি কখনোই আপনাকে বাধ্য করেনি যে আপনাকে একজন লয়ার বা একজন কনসালটেন্টের সাহায্য নিয়েই আপনাকে কানাডা অ্যাপ্লাই করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি অবশ্যই নিজের আবেদন নিজে করতে পারেন। সেক্ষেত্রে আপনি কানাডার সরকারি যে ওয়েবসাইট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, www.canada.ca, আপনার এই ওয়েবসাইট থেকে সুন্দরভাবে পড়তে পারবেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বাট হ্যাঁ, যদি আপনার আত্মবিশ্বাসের সমস্যা থাকে, জানার সমস্যা থাকে, আপনার কেস যদি ক্রিটিক্যাল হয়ে থাকে, আপনি যে কোনো লাইসেন্সড লয়ার, প্যারালিগাল অথবা ইমিগ্রেশন কনসালটেন্টের সাহায্য নিতে পারেন। আর কার সাহায্য নিবেন সেটা একান্তই আপনার বিবেচনা। যেহেতু আমরা এই অনুষ্ঠানে কোনো রকম প্রমোশন করছি না, সুতরাং একবারও বলবো না আমার সাথে অমুক নাম্বারে যোগাযোগ করবেন, আমার অমুক অফিসে যাবেন, নেভার। ডাক্তার, পুলিশ বা সমস্ত প্রফেশনে যেরকম ভালো মন্দ আছে, আমাদের প্রফেশনও অবশ্যই ভালো মন্দ আছে। সুতরাং আপনার বিবেচনায় যাকে সবচেয়ে ভালো মনে হবে আপনি সেখানেই যাবেন। দ্যাটস ইট। ঠিক আছে? সিফাতুল জি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। উইকেন্ডের গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে একটু শেয়ার করলেন। আর দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, বা যারা সামনে ভিডিওটি দেখবেন। আর সিফাত ভাইয়ের মতো আরো দুজন পিএইচডি ক্যান্ডিডেট আমাদের সাথে এর আগের দুই পর্বে ছিলেন। আপনারা চাইলে তাদের ইন্টারভিউ গুলো দেখতে পারেন। তারপরে আমাদের সাথে বেশ কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ছিল, তারপরে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছে। এই লাইভের উদ্দেশ্য যেহেতু সবার দৃষ্টিকোণ থেকে কানাডাকে দেখানো বা বোঝানো, আপনারা চাইলে সবার ভিডিও গুলোই দেখতে পারেন। আমার ওয়ালে আছে, আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আশা করি আপনার কিছু না কিছু হলেও উপকার হবে। তো সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো প্রোগ্রামটি এখানে শেষ করছি। হয়তো দেখা হবে অন্য কোনো এপিসোডে, নেক্সট সপ্তাহে বা অন্য কোনো সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।